I mean, the international context that he is a world-renowned jurist. এবং বাংলাদেশে যে কয়েকজন ব্যক্তিকে সম্মান করি আমরা, আমি বলছি সম্মান। দেখেন আমরা জেনোসাইড কোর্সে কিন্তু বারবার একটা জিনিস এনেছি, অনার, রেসপেক্ট, এবং যাদেরকে নিয়ে আমরা গর্ববোধ করি, আমরা মনে করি যে দেশে তারা মানে আমরা যাদেরকে নিয়ে মাথা উঁচু করে দাঁড়াই তাদের মধ্যে ডক্টর কামাল হোসেন ইজ ওয়ান অফ দেম। এবং আমি শুধু ওনার এই প্রাতিষ্ঠানিক পরিচয়টা বলবো না যে উনি ইন্টারন্যাশনালি রিনাউন্ড, তুমি কাইন্ডলি ফলো করো যে স্যারকে যেন যেতে যায়। স্যার ইটস ওভার ছিল, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। আমার একটি পরিচয় হতো যে আমি এখানে 60-এর দশকে শিক্ষকতা করে গেছি, ফরমার টিচার হয়েছে ইউনিভার্সিটি হিসাবে আমার সবচেয়ে বড় পরিচয়। আমি আন্তর্জাতিককে কেন্দ্র করে এখানে একটা রিসার্চ অথবা স্টাডিজ উদ্যোগ নেওয়া হয়েছে, এটা খুবই প্রশংসনীয়, জেনোসাইড স্টাডিজ। এবং ব্রোশিওর দেখে দেখছি যে 71-এর আমাদের অভিজ্ঞতার আলোকে এই সেন্টারটা করা হয়েছে। কেন যে দেশে এই ধরনের আমরা ভুক্তভোগী হয়েছি, এটা বিশেষ করে এখানকার উপস্থিতি আমাকে মানে সেটা বুঝিয়ে দিচ্ছে যে এই সাবজেক্টটা এত ইন্টারেস্ট কেন। এবং আজকে লেকচার প্রিপেয়ার করতে গিয়ে দেখি যে যেসব দেশে আইন করা হয়েছে বেশিরভাগই আইন করা হয়েছে 2000 সনের পরে, মানে রোম ট্রিটি হওয়ার পরে। রোম স্ট্যাটিউট তো আপনারা সবাই জানেন যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট গঠন হয়েছিল 98 সনে, 17 জুলাই 98 সনে। ওই কনভেনশন এখন সেখানে প্রায় 113টা স্টেট রাষ্ট্র পার্টি আছে। তো তারপরে কিন্তু প্রায় 50টি দেশে আইন করা হলো। সেই লিস্ট দেখে আমি খুব মানে আমার চোখে পড়লো যে বাংলাদেশ হলো 1973-এ আমরা আইন করেছি, আর 50-এর মধ্যে 52টা করেছে 2000 সনের পরে। তো যে কারণে এখানে একটা স্পেশাল স্টাডিজ আপনারা বলছি জেনোসাইডকে কেন্দ্র করে, বিকজ আমাদের জাতীয় অভিজ্ঞতা আছে। আমাদের দুর্ভাগ্য হলেও এটা আমাদের জাতীয় অভিজ্ঞতা যে আমরা এই ধরনের বড় আকারে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলাম। অনেক দেশে এই অভিজ্ঞতা থাকে না ভাগ্যিস। যেহেতু আমাদের এই অভিজ্ঞতা আছে বলেই এই ব্যাপারে ছাত্রছাত্রীদেরও সে ব্যাপারে ইন্টারেস্ট আছে, আর এরাও উদ্যোগ নিয়ে এখানে একটা বিশেষ জেনোসাইড স্টাডিজ সেন্টার করেছে। তো আমাকে আজকে যে সাবজেক্টে বলা হচ্ছে বিষয় আইনের দিকটা, আন্তর্জাতিক আইন এবং গণহত্যাকে কেন্দ্র করে যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে আন্তর্জাতিক আইনের মহলে। এই এটা বলতে হলে যে আন্তর্জাতিক আইন উল্লেখযোগ্যভাবে অগ্রগতি হয়েছে 20 শতাব্দীতে। 19 শতাব্দীতে যদি দেখেন আন্তর্জাতিক যে আইন এই সব ব্যাপার নিয়ে খুব মানে প্রতীকীভাবে ছিল। মূলত সেখানে তখন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল বলতে হলে পাইরেসির ব্যাপারে, পাইরেসি একটা ইন্টারন্যাশনাল ক্রাইম হিসাবে চিহ্নিত ছিল 19 শতাব্দীতে। এছাড়া মানে এই ড্রাগ ট্রাফিকিং, কাউন্টারফিটিং এই ধরনের জিনিস, কিন্তু মূলত যে যুদ্ধ অপরাধ বলা হয়, যুদ্ধ চলাকালীন যে সামরিক বাহিনীর একজন সদস্য হিসাবে যুদ্ধ করছে না, তাদেরকে উপরে আক্রমণ চালানো মানে ইচ্ছাকৃতভাবে অথবা তাদের নিরাপত্তার ব্যাপারে সেই যে তার দায়িত্ব আছে, যারা ফোর্স ইউজ করেন, যে যারা যুদ্ধ চলাকালীন যারা সামরিক বাহিনীর সদস্য না, সিভিলিয়ান পপুলেশন, তাদের নিরাপত্তা রক্ষা করা একটা দায়িত্ব। তারা যদি সে ব্যাপারে একদম মানে ধারাভাবে শক্তি প্রয়োগ করে যারা সামরিক বাহিনীর সদস্য না তাদেরকে আহত নিহত করেন, সেটাকে অপরাধ হিসাবে চিহ্নিত হয়ে এখন তো সেই 19 শতাব্দীতে শুরু হলো। কবে বিশেষ করে এটা গুরুত্ব পেল প্রথম মহাযুদ্ধের পরে 1919 সনে, যখন যুদ্ধ শেষ হওয়ার পরে যারা
তখনকার লিগ অফ নেশনস করার জন্য অগ্রসর হলেন, তখন তারা একটা কমিশন গঠন করলেন যে এই যুদ্ধ চলাকালীন কি কি অপরাধ ঘটেছে, শক্তি প্রয়োগ করতে গিয়ে যেখানে সিভিলিয়ান পপুলেশনকে মানে উপরে আঘাত হয়েছে, সেইগুলো ব্যাপারকে চিহ্নিত করার ব্যাপারে তারা একটা কমিশন গঠন করলেন। এবং সে ব্যাপারে জার্মানি পরাজিত হয়েছিল, তো তারা যারা জয়যুক্ত হয়েছিলেন ব্রিটেন, আমেরিকা, এরা মিলে এইগুলো করলেন, ফ্রান্স, বেলজিয়াম। তো তখন যুদ্ধ অপরাধ হিসাবে বলা হলো যে হ্যাঁ, যারা যুদ্ধ অপরাধের জন্য দায়ী থাকবেন তাদের ব্যাপারে কিছু ব্যবস্থা গ্রহণ করার কথা। তবে কে করবে এটা ছিল যে জার্মানিই করবে। কিন্তু সেটা বুঝতেই পারেন যে একবার মানে জার্মানি যদি যুদ্ধর পরে জার্মান সরকার যে গঠন করলো তা মোটেই এ ব্যাপারে কোনো রকমের আগ্রহ উৎসাহ ছিল না। যেটা আমাদের বাস্তব অভিজ্ঞতা হয়েছে যে পাকিস্তান একই রকমের কথা বলে আমাদের কাছে অনেক ক্ষমা চেয়ে যে ৭৪-এর যে চুক্তি নিয়ে অনেক আলোচনা এখনও চলছে, যে ৭৪-এ তো সব ক্ষমা করে দেওয়া হয়েছে। তো এইটা বিশেষ করে করা হয়েছিল যারা ৯৩,০০০ যারা যুদ্ধবন্দী ছিলেন ইন্ডিয়াতে। তখন যা তাদের কথা হলো যে তারা ইন্ডিয়া কতদিন তাদেরকে এইভাবে রাখবে। ইন্ডিয়ার উপরেও প্রেশার ছিল যে ৩ বছর হয়ে গেছে, এখন এদেরকে রিপেট্রিয়েট করা হতো। যুদ্ধ শেষ হয়েছে সেই ৭১-এর শেষে, এটা ৭৪-এ তখন প্রেশার ছিল যে এদেরকে ফেরত দেওয়া দরকার। সেই সময় আমরা বলেছিলাম যে না, আমাদের তো একটা ক্ষমতা অধিকার আছে, আন্তর্জাতিক আইন যেটা যে স্বীকৃত, যে যারা যুদ্ধ অপরাধের জন্য দায়ী তাদেরকে আমরা বিচার করতে পারি। তো সেই পটভূমিতে ১৯৫ জনের আমরা একটা লিস্ট করেছিলাম। কেন আমাদের তখন যেটা চিন্তা ভাবনা করলাম যে এটা করতে হলে আন্তর্জাতিক আইন অনুযায়ী করতে হবে। কেন জিনিভা কনভেনশনে যারা যুদ্ধ করেন তাদের বিশেষ প্রোটেকশন আছে জিনিভা কনভেনশনে, এবং জিনিভা কনভেনশনেই সে আইনগুলো খুব বিস্তারিতভাবে লেখা আছে যে যারা যুদ্ধ অপরাধে অভিযুক্ত হয় তাদেরকে কিভাবে তাদের ব্যাপারে তদন্ত করতে হবে, কিভাবে সেই এভিডেন্সকে সংগ্রহ করতে হবে, কিভাবে তাদেরকে আইন অনুযায়ী বিচার করা যেতে পারে আর কি। ইভেন কী অবস্থায় তাদেরকে বন্দি রাখা হবে এইগুলো একদম মাপযোগ দেওয়া আছে আর কি, যেগুলো আমাদেরকে মানতে হয়েছিল। ক্যান্টনমেন্টে গিয়ে সে একদম ফিতা নিয়ে মাপতে হয়েছে যে কত ১৮ ফিট বা ২০ ফিট এটা মিনিমাম রাখতে হবে এক একজনকে। তো এই জিনিসটা জিনিভা কনভেনশনের মধ্যে ডেভেলপ করেছে। কিন্তু 1919-এ যদি আমরা যাই, তখন এই যুদ্ধ অপরাধের ব্যাপার যে শুরু হচ্ছে। কেন এই স্কেল অফ যুদ্ধ, মানে ইতিহাসে যতগুলো যুদ্ধ হয় সেটাকে গ্রেট মানে ওয়ার্ল্ড এদেরকে এটা বিশেষ স্থান পেয়েছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, আর তারপরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। সে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারকে ছাড়িয়ে গেল। কেন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের ক্যাজুয়ালিটি মানে যেটা 20 মিলিয়ন ডেথস, নিহত হয়েছিল 20 মিলিয়ন, 2 কোটি মানুষ। আর দ্বিতীয় মহাযুদ্ধে নিহত হয়েছিল 4 কোটি মানুষ। এই কারণে এই যে ফোর্স যেটা ইউজ করা হয়, যুদ্ধ কিভাবে পরিচালনা করা হয়, এইগুলো নিয়ে সকলেই মানে দৃষ্টি তখন পুরা মানে দমে দিতে হয়েছে যে 40 লক্ষ লোক মারা গেল। ভবিষ্যতে যেন যে শক্তি প্রয়োগ করা হবে এটাতে এইসব ব্যাপারে আরও নিয়ন্ত্রণ করা, আইনের নিয়ন্ত্রণে আনা যুদ্ধকে কঠিন ব্যাপার। কেন আইন সেটা অনেক মানে কথা আছে, যখন যুদ্ধ চলে তখন আইন একদম নীরব হয়ে যায়। এটা হলো বাস্তবতা। কিন্তু চেষ্টা থাকে, বিশেষ করে মানব সভ্যতা যেভাবে মানে আমরা দাবি করি যে ইতিহাসের মধ্যে দিয়ে মানব সভ্যতা গ্রো করেছে, এক এক সময় মনে হয় যে না, এটা পেছনের দিকে চলে গেছে। কেন যেটা দ্বিতীয় মহাযুদ্ধের সময় যেটা দেখা গেল, যে পরিমাণ মানুষ মারল, আর যে পরিমাণ মানুষকে সে বিভিন্নভাবে বন্দি করে মেরে ফেলা হলো। জার্মানিতে তো সেটা আছে যে হলোকস্ট যেটা বলা হয় যে 6 মিলিয়ন, 60 লক্ষ লোককে গ্যাস চেম্বারে করে একদম নিরপরাধ মানুষ, বাচ্চা শিশু সবাইকে মিলে গ্যাস চেম্বারে পাঠানো হলো।
এবং অন্য এই ফ্রন্টে আমাদের যেটা এশিয়ান ফ্রন্টে দ্বিতীয় মহাযুদ্ধের সময় জাপানের এদের অনেক সে কাহিনী আছে যে যুদ্ধ অপরাধী যাদের যুদ্ধ সময় বন্দি করেছিল, সে বন্দি অবস্থায় তাদের উপরে অনেক রকমের অত্যাচারের কথা হয়েছে এবং সেইগুলো নিয়ে বিচারও হয়েছে আর কি। ওদিকে নুরেমবার্গ হয়েছে, এদিকে টোকিও ট্রায়াল হয়েছে। তো সেইগুলো হলো দ্বিতীয় মহাযুদ্ধের পরে থেকে এই ব্যাপার সেই রকম গুরুত্ব প্রথম দ্বিতীয় মহাযুদ্ধে পেয়েছিল, কিন্তু পেয়েও খুব বেশি কিছু হতে পারলো না। সে যেহেতু তখন বলা হয়েছিল যে জার্মানি বিচার করবে, দেখা গেল যে না, এটা কথা দিয়ে সেটার কথা রাখা হয়নি। মিলে 10-20টা কোনো তারা বিচার করেছিল, ফ্রান্সে বোধহয় কয়েকজনের শাস্তি হয়েছে, 10-20 জন এই আকারে। তারপরে জিনিসটা সেই আর নিয়ে কোনো কিছু উল্লেখযোগ্য কিছু হয় নাই। এই অবস্থায় কিন্তু জিনিভা কনভেনশনের একটা ডেভেলপমেন্ট হতে থাকলো, যে জিনিভা কনভেনশন, যে 4টা জিনিভা কনভেনশনের মধ্যে মূল আছে আইন, হিউম্যানিটেরিয়ান ল, যেটা মানবতার স্বার্থে যেসব নিয়ম মেনে যুদ্ধ পরিচালনা করার কথা, এটা ভঙ্গ করলে হিউম্যানিটেরিয়ান ল ভঙ্গ করা হয়। কিন্তু হিউম্যানিটেরিয়ান ল তো এই জিনিসগুলো সবচেয়ে উল্লেখযোগ্য, যে যারা যুদ্ধ করছে না, নন কম্ব্যাটেন্ট যেটাকে বলে, যে নন কম্ব্যাটেন্টদেরকে তাদের নিরাপত্তা হলো, যারা যুদ্ধ করছেন তাদের একটা দায়িত্ব, আইনগত দায়িত্ব, যে তাদেরকে উপরে কোনো রকমের আক্রমণ চালাবেন না। তাদের যে বোমা যেটা চালানো, বোমা বর্ষণ যেটা হয়, এখানে তো সমানে হচ্ছে, যেটাকে কোল্যাটারাল ড্যামেজ বলে অনেক সিভিলিয়ান মানুষ মারা যাচ্ছে। এবং এখন তো এটা উল্লেখ করা হচ্ছে যে এটা কিন্তু যারা করছেন তারা করে কিন্তু তারা লক্ষ্য অর্জনের কথা দূর করে তারা ক্ষতি করছেন। যেমন আফগানিস্তানে যেটা হয়ে গেল, এই যে কোল্যাটারাল যে বমিং যেটা ওখানে করা হয়েছে, তারা বলছে এইটা মানুষকে একদম তাদের বিরুদ্ধে পাবলিক ওপিনিয়ন ক্রিয়েট করেছে। এরকম ক্রিয়েট করেছে যে এইটা নিয়ে এখন সংকট আফগানিস্তানে, যে তারা 2001 থেকে 13 বছর বিলিয়ন ডলার ব্যয় করেছে। ইভেন আমেরিকান সৈন্য মারা গেছে ওখানে, যে এই দেশকে আমরা তালিবান মুক্ত করবো আর কি। এবং তালিবান মুক্ত করা তাদের একটা আমি যেহেতু জাতিসংঘের পক্ষে 5 বছর ওখানে গেছি এবং এই বিষয়গুলোকে রিপোর্ট করার জন্য, আর আমি সচক্ষে সে এভিডেন্সগুলো ডাইরেক্টলি এভিডেন্স নিয়েছি এবং কিছু এই যে গণকবরগুলো নিজে দেখেছি। তো সে আমাকে 71-এর কথা স্মরণ করিয়ে দিল, যে না, এগুলো তো আমরা দেখেছি, আমাদের দেশেও দুর্ভাগ্য এটা ঘটেছিল, যে ওরা ওই শিয়া সুন্নিদের ব্যাপারে ওখানে করতো আর কি। বামিয়ান, যেখানে বুদ্ধা, বড় বুদ্ধাকে স্ট্যাচু ছিল, এবং সেটা আমি 67 সনে সচক্ষে দেখেছিলাম। তো এবং আমি দেখেছি কিভাবে মুসলমানরা সেটাকে যত্ন করে গর্ব করতো। আমাদের ব্যাপার হলো না যে মুসলমানরা এটা করলো, কিন্তু এটা মুসলমানরা, ওখানকার মুসলমানরা এটাকে খুবই নিয়ে গর্ব করতো। এই যে আমাদের কতদিনকার এটা 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 পূর্বপুরুষরা রেখে গেছে আর কি। তো এই বুদ্ধাকে তারা অত্যন্ত নিয়ে গর্ব করতো, সবাইকে দেখাতো ইত্যাদি। তো এই জিনিসটাকে যখন ধ্বংস করা হলো, তখন আমি জাতিসংঘকে বলেছিলাম যে আল আজহার থেকে কাউকে পাঠাও, ওখানে তালেবানদেরকে বুঝিয়ে বলুক যে এটা মুসলমান ধর্মের কোনো বলে না যে এই ধরনের জিনিসকে ধ্বংস করো। কেউ বলে না যে তোমরা এখানে যে তোমরা এটার সামনে সিজদা করো, এটা কেউ বলছে না যে বুদ্ধাকে যে তোমাকে এখানে এটা মেনে নিতে হবে। কিন্তু আরেক ধর্মের মানুষ যদি এটাকে তাদের এটা পবিত্র জিনিস হিসাবে রাখে, তো তোমারও দায়িত্ব এটাকে রক্ষা করা, এটাকে ধ্বংস করা না। তো আমার পরামর্শ অনুযায়ী আল আজহারের ডিন এসেছিলেন কান্দাহারে মোল্লা ওমরকে এটা বলতে, কেন মোল্লা ওমরও যে তালিবানদের নেতা, উনিও একটা আগে এই জিনিসটা দিয়েছিল, তার যেগুলো ফরমান, তার মধ্যে এটা না, এইগুলোকে কোনো ক্ষতি করিও না, কোনো ক্ষতি করা যাবে না। কিন্তু ওইটাকে আইদার প্রত্যাহার করা হলো অথবা ওটাকে উপেক্ষা করে তারা সিদ্ধান্ত নিল যে এটাকে উড়িয়ে দেবে।
তখন আলাদার থেকে সেই নিয়ে আমার সে জাতিসংঘের পক্ষে আমার পরামর্শে ওরা এসে এটা কথা বললেন। তো দেখলো আলাদার ইউনিভার্সিটি মানে ইসলামিক ল যে স্বীকৃত মানে মনে করা হয় যে সবচেয়ে মানে অভিজ্ঞ আর কি। তো উনি এসে এই কথা বললেন যে দেখো আমরা বলছি যে ইসলামিক ল অনুযায়ী এটা তোমরা যেটা করতে যাচ্ছ এটা শুধু অন্যায়, এটা শুধু করা যায় না, এটা অন্যায় হবে করা। তো ও যেটা পরে আমরা রিপোর্ট পেলাম যে মোল্লা ওমর দেখলাম যে সে তো বুঝতেছে কেন, সে তো আগেও নিজেই বলেছে এটা করা উচিত না। তখন দেখলো যে ওসামা বিন লাদেনের আর ওই যে ওর পাশে যারা ছিল তারা জোর করে এটা করালো আর কি। জাপানিরা বলেছিল যে তোমাকে আমরা $20 মিলিয়ন দিচ্ছি, আমরা এটাকে কেটে কেটে নিয়ে জাপানে যাবার পুনর্নির্মাণ করব। টাকাটাও তা নিল, তাদের টাকার প্রয়োজন ছিল কিন্তু টাকা নেয়নি। বলছে না আমরা এটাকে একদম মানে সবচেয়ে পাওয়ারফুল যেটা এক্সপ্লোসিভ এনে এটাকে একদম গুঁড়ো গুঁড়ো করে দেব, মানে ইতিহাসের একটা জিনিসকে তারা গুঁড়ো গুঁড়ো করলো। তো এই যে কতখানি মানুষ মাথা খারাপ করা হয়, আমি মানে গণহত্যার কথায় যাচ্ছি কিন্তু এটা মানুষের মাথাকে কিভাবে নষ্ট করা হয়, যে মানুষ কোনো সুস্থ চিন্তা করতে পারে না, যারা ধ্বংসের পথে তাদেরকে এইভাবে উস্কানি দিয়ে অমানুষ করে দেওয়া হয়। আমার মূল আজকে আমি তো এই ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটির উপরে আমাকে বলা হয়েছে বক্তৃতা করতে। তো আমি বলছি যে এটা ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি শুধু মানবতার বিরুদ্ধে না, যারা করে তারা অমানুষ হয়ে যায়। কেন এইরকম যারা মারতে পারে তারা মানুষ এটা পারে, এটা বিশ্বাস করা যায় না। কেন আমরা দেখেছি যেসব দেশে, ইভেন আমাদের যে নিজের 71-এর অভিজ্ঞতা, যে বয়স্ক মানুষ, শিশু, মেয়েদের উপরে যে অত্যাচার, মানুষ এটা করতে পারে না। মানুষ যখন অমানুষ হয়ে যায় তখনই তার পক্ষে এটা সম্ভব। তো এইটা যেমন রুয়ান্ডাতে আমি নিজেদের পড়ে অবাক যে কত শিশুকে তারা মেরে দিয়েছে, একদম বাচ্চা, 1 বছর বয়স না। তাই বলছি কী ধরনের আমার চিন্তা যদি করো, কে এটা করতে পারে? কেউ যদি কাউকে একটা অস্ত্র দিয়েও দেওয়া যায়, একটা একদম শিশু, বাচ্চা শিশু, 1 বছর বয়স না, তাকে মেরে ফেলা, এটা কতখানি একটা, কেন সে তো কোনো ক্ষতি করে নাই কাউরি। তো এই যে জিনিস হয়, এই জিনিসটা কেন হয় আমরা অবশ্যই এটার উপরে অনেকগুলো এখন বলছি যে এটা সিরিয়াসলি এটা গবেষণার ব্যাপার, যে মানুষ কীভাবে এইভাবে অমানুষ হয়ে যায়। কেন একই মানুষ, এই যে এটা আমি বসনিয়াতে পেয়েছি, আমি বসনিয়াতে জাতিসংঘের পক্ষে গেছি। তো ওখানে ওরা বলে যে না আমরা খ্রিস্টান, মুসলমান, ইহুদি সব পাশাপাশি থেকেছি, শত শত বছর ধরে আমরা এখানে আছি, সব ভালো সুন্দরভাবে আমরা এখানে সহাবস্থান করেছি। হঠাৎ এই যে বাইরে থেকে ওরা এসে উস্কানি দিল, হঠাৎ দেখি যে একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীকে মারছে। এটা অবাক কাণ্ড যে কীভাবে মানুষকে অমানুষ করে দেয়। ওই যে রুমারের কথা বলা হলো, মিথ্যাভাবে মানুষকে অমানুষ বানানো যায়। এই এক মানুষের প্রতি যে একটা শ্রদ্ধাবোধ থাকে, একটা মায়া মমতা থাকে, সেগুলো থেকে মানুষকে মুক্ত করে দিয়ে তাদেরকে আরেক মানুষের বিরুদ্ধে এইভাবে হত্যাকারী বানিয়ে দেওয়া। তো এই জিনিসগুলো মাথায় রেখে আমরা আজকে এই যে আইনের যে ডেভেলপমেন্ট হয়েছে, আইন যেভাবে অগ্রগতি হয়েছে, সেটা আমি কিছুটা বলবো এ ব্যাপারে। এগেনস্ট হিউম্যানিটি শব্দটা প্রথম মানে সেই আন্তর্জাতিক আইনের আলোচনার মধ্যে এসছে প্রথম মহাযুদ্ধের পরে। তার জাস্ট আগে বলা চলে 1907 সনে হেগ কনফারেন্স একটা হয়েছিল, হেগ পিস কনফারেন্স। যখন তারা ভেবেছিল যে 20 শতাব্দীতে যুদ্ধ যেন না হয়, শান্তিকে, স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা যায়, 1907 সনে হেগ পিস কনফারেন্স হয়েছিল। সে পিস কনফারেন্সের মধ্যে সে কথা তারা লিখেছে যে একটা ল অফ ওয়ার সম্পর্কে পুরোপুরি একটা পূর্ণাঙ্গ আইন করা দরকার, কিন্তু সেটা হওয়ার আগ পর্যন্ত যখন যুদ্ধ পরিচালনা করা হয় তখন আন্তর্জাতিক আইনের যে আশ্রয়, এটা সকল মানুষকে নিশ্চিত করা। এবং সেখানে ভেঙে বলা হয়েছিল যে the belligerents remain under the protection and rule of the principles of law of nations as they result from the usages established among civilized peoples
from the laws of humanity and from the dictates of public conscience. এই তিনটা জিনিস চিহ্নিত করা হয়েছে যে আইন হওয়ার পর্যন্ত কিন্তু যারা যুদ্ধ পরিচালনা করবেন তারা সভ্য জাতিরা যেভাবে এই শক্তি প্রয়োগ করে সেটাকে মাথায় রাখবেন, আর লজ অফ হিউম্যানিটি মানবতা বোধের যে ব্যাপারটা আছে সেটা মাথায় রাখবেন, আর ডিকটেটস অফ পাবলিক কনসিয়েন্স বিবেককে ধ্বংস করবেন না। এই জিনিসটা মানুষকে নিয়ন্ত্রণ করার কথা সব ব্যাপারে, বিবেক, মানবতা বোধ এবং সভ্যতা কীভাবে সভ্য সমাজ সভ্য জাতি যে ঐতিহ্য সেইগুলোকে ধরে রেখে। এবং আমি সেটাই বলি যে আমাদের এই ব্যাপারগুলোকে যখনই বিবেচনা করি মাথায় রাখতে হবে যে মানুষ বলতে এটাই বোঝায়, মানুষের একটা ধারণা আমাদের সকলেই থাকার কথা যে মানুষ অনেকগুলো ব্যাপারে নিজেকে নিয়ন্ত্রণ করার কথা, শুধু আইন নিয়ন্ত্রণ করবে এটা না, নিজেকে নিয়ন্ত্রণ করার কথা। প্রত্যেক মুহূর্তে তো মানুষের পেছনে পুলিশ ঘুরে বেড়ায় না, এর মানে না যে সুযোগ পেলেই কাউকে আমি মেরে ফেলবো, সুযোগ পেলেই আমি কারোর উপরে অত্যাচার করবো। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু সেই বিংশ শতাব্দীর শুরু থেকে কিন্তু চিহ্নিত করা হয়েছে যে এটা নিয়ন্ত্রণে রাখা, যুদ্ধকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা। কিন্তু এটা যেমন সফলতা আছে আইন বানানোর দিক থেকে, আইনকে এইগুলোকে পালন করার ব্যাপারে চরম ব্যর্থতার পরিচয় বিংশ শতাব্দীতে আমরা পাচ্ছি। কেন দ্বিতীয় মহাযুদ্ধ, এটা হলো প্রথম মহাযুদ্ধের সময় এগুলো বলা হচ্ছে, ভালো কথা বলা হচ্ছে, ভালো দিকে মানব জাতিকে নেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু 1907 সনে এগুলো বলা হলো, কিন্তু 1914-তে যে প্রথম মহাযুদ্ধ শুরু হলো তার মধ্যে 20 লক্ষ মানুষ নিহত হলো। মানে এই স্কেলে আগে কোনো যুদ্ধতে মানুষ নিহত হয়নি। তারপরেই শুরু হলো যে এই ব্যাপারে কিছু করা দরকার, একটা কমিশন গঠন হলো, যারা বললো যে না, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের ব্যাপারে কিছু করা দরকার। কিন্তু কোনো বিচারের ব্যবস্থা তখন ছিল না। সে যে দেশে নিজের বিচার ব্যবস্থার মধ্যে বলা হলো যে বিচার করো। তো ন্যাচারালি যেহেতু বেশিরভাগই অপরাধী মানে জার্মানিতে ছিল, আসলে হয় নাই, কথা দিয়ে জার্মানি সেটা রাখেনি। কেন স্বাভাবিক এটা যে তারা, জার্মানির তো অন্য ধরনের একটা ধারণা হলো যে তাদেরকে খুব অন্যায় রকমের সব শর্তগুলো চাপিয়ে দেওয়া হয়েছিল, তাদের যে চুক্তি করা হলো, এবং যে করাতে তারা বলে যে দ্বিতীয় মহাযুদ্ধের যে কারণগুলো সে প্রথম মহাযুদ্ধে সেই পিস ট্রিটির মধ্যে পাওয়া যায়। এনিওয়ে, সেখান থেকে আমরা যদি সামনের দিকে যাই বিংশ শতাব্দীতে, তখন এই আমরা দেখি যে দ্বিতীয় মহাযুদ্ধে যে ধরনের জিনিস ঘটল, যেটা নিয়ে 1945 সনে যুদ্ধ শেষ হলো, তখন যারা জয়ী যারা ছিলেন, অ্যালাইড পাওয়ার যাদেরকে বলা হতো, আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, ফ্রান্স, এরা বসে লন্ডন চার্টার যেটাকে বলা হয়, মানে সে একটা এগ্রিমেন্ট তারা করলেন যে অনুযায়ী তাদের সিদ্ধান্ত হলো যে যুদ্ধ অপরাধীদেরকে শাস্তি দিতে হবে এবং তার জন্য একটা বিচার ব্যবস্থা কায়েম করতে হবে। এবং সেটাই হলো নিউরেমবার্গ ট্রাইব্যুনালের গঠনের উদ্যোগ আর কি। এটা চার্টার করা, নিউরেমবার্গ চার্টার। আর ইন্টারন্যাশনাল মিলিটারি ট্রাইব্যুনাল, সেটা মিলিটারি ট্রাইব্যুনালের বিচারের ওরা সিদ্ধান্ত নিলেন এবং সেই বিচার ব্যবস্থা কায়েম করা হলো। এবং সে হিটলার তো তখন আত্মহত্যা করেছিল, কিন্তু হিটলারের সহযোগী সহ শুধু মিলিটারি যারা ছিলেন তারা না, ইভেন যারা সেই সরকারের, ফ্যাসিস্ট সরকার, নাৎসি সরকারের যারা মূল নেতৃত্বে ছিলেন, গোবেলস, হিমলার, এরা সবাই, গোয়ারিং, এদের বিচার হলো এবং অনেকেরই ফাঁসি হলো আর কি। তো সেই সময় কিন্তু এখন টেকনিক্যাল আইনের কথায় আসি, যে কয়েকটা জিনিসকে তারা বললেন যে এখানে আমরা বিচার হবে যারা এই ধরনের অপরাধ করেছে। এক হলো ওয়ার ক্রাইমস। এখন ওয়ার ক্রাইম, যুদ্ধ অপরাধ, এটার কিন্তু টেকনিক্যাল ডেফিনেশন আছে।
যে ল অ্যান্ড কাস্টম অফ ওয়ার, এটা কিন্তু যারাই সামরিক বাহিনী থাকেন যে কোনো দেশে, এটা তাদেরকে একদম মানে কম্পালসারি তাদের শিক্ষা পাওয়া যে যুদ্ধ চলাকালীন কি কি আইন এখানে প্রযোজ্য হবে, কিভাবে শক্তি প্রয়োগ করা যাবে ইত্যাদি ইত্যাদি। তো তারা সেটা যারা ভঙ্গ করবে, যারা সামরিক বাহিনীতে থেকে যুদ্ধ পরিচালনার সময় সেই আইন ভঙ্গ করে, সেটা হবে যুদ্ধ অপরাধ এবং তার জন্য তার একটা জবাবদিহিতা থাকবে। আরেকটা হলো ক্রাইমস এগেনস্ট পিস, এটা হলো শান্তির বিরুদ্ধে, মানে যারা এই অ্যাগ্রেসিভ ওয়ার বিনা কারণে যারা আরেকটি দেশের উপরে আক্রমণ চালাবে ইত্যাদি, এটা বলো ক্রাইমস এগেনস্ট পিস। কেন লিগ অফ নেশনস চার্টারে ছিল যে এই অ্যাগ্রেসিভ ওয়ার মানে বেআইনি, অর্থাৎ যে কেউ অ্যাগ্রেসিভ ওয়ার করবে সে তার জন্য দায়ী। যেমন হিটলার যেহেতু সে মূল সেখানে দায়িত্ব তার এবং তার সরকারের ছিল, তারা সবাই ক্রাইমস এগেনস্ট পিসের জন্য অভিযুক্ত হয়েছে এবং অন্য অবস্থায় ক্রাইম এগেনস্ট পিসে যারা দায়ী থাকবেন তারাও তাদেরকে বিচার করা, তাদেরকে নিয়ে বিচার করার উদ্যোগ নেওয়া যেতে পারে। আর হলো এখানে হলো থার্ড ক্যাটেগরি, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। এইটাই ছিল যে জিনিসটাকে আরও ব্যাপকভাবে সেখানে একটা ক্যাটেগরি আনা, যেখানে কেন আমি এই বিষয়ে কিছু বলতে হবে, কেন যেহেতু এখানে আমরা এই সেন্টারেরও নাম আছে জেনোসাইড স্টাডিজ, কেন জেনোসাইডের কিন্তু টেকনিক্যাল ডেফিনেশন আছে, ওয়ার ক্রাইমের মধ্যে এটা খুবই টেকনিক্যাল ডেফিনেশন আছে। তো আমি বক্তৃতা শুনেও প্রফেসর মোহসেনের যে এখানে জেনোসাইডকে নন টেকনিক্যালভাবে ব্যবহার করা হচ্ছে, যে কোনো মাস কিলিং, কেন ইভেন যেটা বিডিআরের কথা বলা হলো এটা মাস কিলিং আছে, কিন্তু এটা জেনোসাইড বলা যায় না, বিকজ ইন দ্য টেকনিক্যাল সেন্স। আর আমি তো এখানে বলি এখানে ভাষারও ব্যাপার আছে, গণহত্যা তো গণহত্যা আর কি, এটা টেকনিক্যাল শব্দ না। জেনোসাইড কিন্তু এটা আইনের জগতে খুবই হাইলি টেকনিক্যাল ব্যাপার হয়ে গেছে। জেনোসাইড কনভেনশন একটা আন্তর্জাতিক কনভেনশন আছে এবং তার ডেফিনেশনের মধ্যে জেনোসাইডকে ডিফাইন করা হয়েছে। তো সেই ডেফিনেশনের মধ্যে সেই যে ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো কিন্তু না হলে এটাকে জেনোসাইড বলা যায় না। কিন্তু মাস কিলিং ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির মধ্যে চলে আসে। ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির যে ডেফিনেশন খুবই ব্যাপক, এটা ওই নিউরেমবার্গ চার্টারে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির আমি ডেফিনেশনটা পড়ছি। আর crimes against humanity, namely murder, extermination, enslavement, deportation, and other inhumane acts committed against any civilian population. বেসামরিক যে ব্যক্তিদের, নাগরিকদের বিরুদ্ধে যদি যেটা করা হয়, তো এটা হলো কারকে টার্গেট করলে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হয়, মানে সাধারণ মানুষ যারা সামরিক বাহিনী, যারা যুদ্ধ ডাইরেক্টলি অংশগ্রহণ করছেন না। or persecution on political, racial or religious grounds in execution of or in connection with any crime. Now এইখানেও মানে যে এটা বিশেষ করে আমি উল্লেখ করতে চাই যে এখানেও অনেক অগ্রগতি হয়েছে। 45-এ যেটা হয়েছিল নিউরেমবার্গ চার্টারে, এখানে দুটো জিনিস উল্লেখযোগ্য। একটা ছিল যে যুদ্ধর সঙ্গে একটা সম্পর্ক থাকতে হবে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির, যে murder, extermination, enslavement, deportation, other inhumane acts committed against any civilian population before or during the war. অর্থাৎ ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হলেও যুদ্ধের সঙ্গে একটা সম্পর্ক থাকবে, আইদার ইমিডিয়েটলি বিফোর, মানে যুদ্ধ পথে এগুলো ঘটানো হয়েছে, অথবা যুদ্ধ চলাকালীন ঘটানো হয়েছে, আর যেখানে বলা হচ্ছে যে পলিটিক্যাল, রেশিয়াল, রিলিজিয়াস গ্রাউন্ডসে, মানে ধর্ম, বর্ণ, এইগুলোকে ভিত্তি করে কোনো রকমের অত্যাচার, পারসিকিউশন করা হয়েছে ইন এক্সিকিউশন অর ইন কানেকশন উইথ এনি ক্রাইম, মানে যুদ্ধ অপরাধের করার সঙ্গে এটা একটা সম্পর্ক থাকতে হবে।
যদি নিউরেমবার্গ চার্টারের ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটিকে আমরা ডেফিনিশনটা দেখি, ওয়ার ক্রাইম আছে, কিন্তু ওয়ার চলাকালীন যদি আমরা কিছু দেখি যেটা টেকনিক্যালি জেনোসাইড না, তখন এর মধ্যে ধরা যাবে। অর্থাৎ জেনোসাইডের যে লিমিটেড ডেফিনিশন ছিল, যে সীমাবদ্ধতা ছিল, সেখান থেকে মুক্ত করার জন্য একটা ব্রডার একটা ক্যাটেগরি দেওয়া হলো ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি। বাট বলা হলো যে না, ওই ক্রাইমের সঙ্গে একটা সম্পর্ক থাকবে ওই সময়ের মধ্যে অথবা তার জাস্ট আগে, আর ওই অফেন্স করার সময় কোনো একটা কানেকশন থাকবে উইথ দ্যাট ক্রাইম, যে আমাকে ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি নিউরেমবার্গ যদি বিচারের জন্য আনতে হতো। আচ্ছা, এটা তো নিউরেমবার্গ গেল, কিন্তু নিউরেমবার্গের পরে আছে যেটা আমাদেরকে হিসাবে রাখতে হবে, কেন আমি এটাকে টানতে চাই একদম 98 পর্যন্ত, যখন রোম স্ট্যাটিউট, সবাই এটা কি না, ওটা তো ওনার বাঁচতেছে। তো নেক্সট ইম্পর্টেন্ট ঘটনা হলো 45-এর পরে, যে 1950-তে জাতিসংঘের ইন্টারন্যাশনাল ল কমিশন ওরা যখন এটা করলো, তারা বললো যে না, ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটিতে এই যে ওয়ারের সঙ্গে সম্পর্ক, এটার থেকে ডিলিং করা যেতে পারে। এখানে যে সম্পর্ক থাকতে হবে যুদ্ধ অপরাধের সঙ্গে, সে ছাড়াও ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি করা যেতে পারে। অবশ্যই এটা মাত্র জাতিসংঘের একটা প্রস্তাব ছিল, আস্তে আস্তে এটা কিন্তু ইন্টারন্যাশনাল লয়ে গ্রহণ করা হয়েছে, এবং পরে যেগুলো আইন করা হয়েছে, কেন পরে কয়েকটি ইম্পর্টেন্ট আইন করা হয়েছে ইউগোস্লাভিয়া সম্পর্কে, সেটা হেগে এখনও বিচার চলছে। যে ইউগোস্লাভিয়াতে যেসব, মানে ফর্মার ইউগোস্লাভিয়াতে, যেমন বসনিয়াতে জঘন্য ধরনের সেখানে হত্যাকাণ্ড করা হয়েছিল, এই সার্বিয়ানরা সেখানে, ওইটা আমি যে নিজের মানে সেখানে এভিডেন্স নিয়েছিলাম আর কি, যে কীভাবে তারা এসে পাহাড়ের উপরে থেকে মানে পুরাপুরি গণহত্যা চালিয়েছিল। তো তারপরে একটা ট্রায়াল এস্টাবলিশড হলো, যেটা ইউগোস্লাভিয়াতে এখনও সে ট্রাইব্যুনাল চলছে। কিন্তু ওইসব দেশে, যেটা এখানে আমি ফিগার দেখছিলাম, যে এটা এত কঠিন কাজ ওখানে এইগুলো চালানো, যে এক একটা কেসে $10 মিলিয়ন তাদের ব্যয় হচ্ছে। আর ওই যে প্রেসিডেন্ট ছিল ইউগোস্লাভিয়ার, ও তো ট্রায়াল করতে করতে শেষ পর্যন্ত মারাই গেল আর কি। তো সেটা এখনও চলছে, কিন্তু দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক সমাজ এই জিনিসটাকে সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করেছে আর কি ইউগোস্লাভিয়া। আরেকটা ট্রায়াল হচ্ছে আরুশাতে, রুয়ান্ডা ট্রাইব্যুনাল। তো এই যে কানেকশন যেটা ছিল, যে যুদ্ধ অপরাধের সঙ্গে এটাকে ঘটতে হবে, সেটাকে সেখান থেকে মানে মুক্ত করা হলো। এখন বিশেষ করে রুয়ান্ডা ট্রাইব্যুনালের থেকে এটাকে একদম মুক্ত করে দেওয়া হলো, যে না, যুদ্ধের সঙ্গে এটা সম্পর্ক থাকতে হবে না। মানে ব্যাপক আকারে যদি এইভাবে হত্যা করা হয়, অন্যান্য রকমের অত্যাচার করা। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা ইউগোস্লাভিয়ার যে ট্রাইব্যুনালের যে স্ট্যাটিউট, সেখানে এই ধর্ষণ, মেয়েদের উপরে অত্যাচারটা ভেঙে লেখা হলো। এটা কিন্তু নিউরেমবার্গে ছিল না। বাংলাদেশে এটা ঘটেছে, এটা আমরা সবাই জানি, যে এটা নিয়ে বাংলাদেশ অনেক মানে সে অত্যাচারের শিকার হয়েছিল। মানে 2 লক্ষ নারীদের মানে সে সংখ্যা পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। তো সেইগুলোর ব্যাপারে আমি তো মনে করি আমরা যেটা ভুক্তভোগী, তার একটা ফলাফল হলো যে এটা আইনের মধ্যে এটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। যদিও এটা ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি এমনিও এটা পড়ে যায়, কিন্তু ভেঙে এটাকে এখন ইউগোস্লাভ ট্রাইব্যুনালের আইনে চলে এসছে, রুয়ান্ডা ট্রাইব্যুনালে এসছে, সর্বোপরি রোম স্ট্যাটিউটে চলে এসছে, যেটা 1998 সনে যেটা স্বাক্ষরিত হলো। 139 রাষ্ট্র সই করলো, আবার 113 মেম্বার হলো র্যাটিফাই করে। এখন এটাকে বলা যায় যে একদম এটা আন্তর্জাতিক আইনে পুরাপুরি অন্তর্ভুক্ত হয়ে গেছে, যে নারীদের উপরে অত্যাচারিতাও এটা ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটির মধ্যে পড়ে, এবং আন্তর্জাতিক
আচ্ছা, আন্তর্জাতিকের অর্থটা কি? এখন এটা বলতে হয় যে আমরা বলি এটা আন্তর্জাতিক অপরাধ। আন্তর্জাতিক অপরাধ নর্মালি অপরাধ হয় কোনো একটা দেশের আইনের যে দণ্ডবিধি তার সেখানে যেগুলো থাকে সেগুলো হলে মানুষ বলবে যে হ্যাঁ, মানুষের ব্যাপারে অপরাধী, তার বিচার হবে। কিন্তু এক একটা জিনিস আছে যেটা কোনো দেশের আইনে অনুযায়ী অপরাধ নাও থাকতে পারে, কিন্তু যেমন নিজের দেশের মানে এটা তো সাধারণত থাকবে না যে যারা কোনো অর্ডার পেয়ে হত্যা করে, একটা সোলজার আরেকজনকে হত্যা করলো, তবুও মানে আমাদের জাতীয় আইনে আছে, যেটা আমাকে অনেক সময় সবাইকে বলতে হয়, যে কোনো বেআইনি অর্ডার আদেশ মানতে কেউ বাধ্য নাই। তা এখনই সবাই ডিফেন্স দেওয়া হয় যে আমার তো সুপিরিয়র অফিসার বলেছে আমি এটা করে ফেলেছি, কিন্তু কিতাবে লেখা আছে যে বেআইনি আদেশ মানতে বাধ্য না। অফকোর্স ওরা বলে যে ভাই আমরা মানে জুনিয়র একটা সিপাহি, আমি কি করে বিচার করবো যে উনি যে অর্ডার দিচ্ছে এটা আইনি না বেআইনি। তবে এটা প্রশিক্ষণের মধ্যে থাকার কথা, যে কেউ যদি বলে এটা বাচ্চাকে তুমি গুলি করে মারো, এটা ওই যে বললাম যে ন্যূনতম মানুষের একটা বোধ থাকে, মানবতা বোধ থাকে। একটা শিশুকে মারার অর্ডার এটা কোনোভাবে আইনানুগভাবে দেওয়া যায় না, মিনিমাম। তো এই জিনিসটা সবসময় মানে মনে রাখতে হয় যে নর্মালি নিজের দেশের আইনের অনুযায়ী অর্ডার ক্যারি আউট করা এটা ডিফেন্স হয়ে যায়, যেটা আমি অর্ডার আমাকে দিয়েছে, আমি অর্ডার ক্যারি আউট করেছি। এই ব্যাপারে কিন্তু যে কারণে ভিয়েতনামের এত বড় যুদ্ধর পরে আমেরিকা মাত্র 2টো ওয়ার ক্রাইমের ট্রায়াল হয়েছে, 2টো। কেন? সেইটা কভার করেছে যে যা কিছু ওখানে করা হয়েছে আন্ডার অর্ডার্স, উপরে থেকে অর্ডার ক্যারি আউট করেছে, অর্থাৎ যেটার উপরে আমরা বিচার করব না। কিন্তু আন্তর্জাতিক আইনে দেশের আইনের চোখে যদি এটা নাও হয়, দেশের রাষ্ট্র যদি সরকার বলে যে না এরা সব নিরপরাধ, কিছু করা যাবে না, এদেরকে কিন্তু আন্তর্জাতিক আইনে এরা অপরাধী এটাকে ধরে নেওয়া যেতে পারে। এবং এখন এটা খুব ভালো জিনিসটা ডেভেলপ করেছে, এটা একবিংশ শতাব্দী, বিংশ শতাব্দী একদম শেষে, যে কিছু কিছু দেশ বলছে যে আন্তর্জাতিক আইনের অপরাধ হয়ে থাকলে আমাদের দেশের মধ্যে নাও ঘটতে থাকে, যে কোনো জায়গায় ঘটে থাকুক, আমাদের দেশে অপরাধীকে পেলে আমরা ধরবো এবং বিচার করব। এটা কিন্তু একটা অসাধারণ একটা মানে জিনিস ডেভেলপ করেছে, যেটাতে সবচেয়ে বেশি মানে বিপদে পড়েছিল জেনারেল পিনোশে। সেটা রাষ্ট্রপ্রধান, 70 বছর সে চিলিতে রাজত্ব করেছে। তো সে করে টরে লন্ডনে এসে, বয়স তখন হয়েছে, তো হঠাৎ দেখলো যে স্পেন থেকে ওরা উদ্যোগ নিয়েছে যে চিলিতে তার শাসনামলে স্পেনের কিছু লোকরা নিহত, অন্যায়ভাবে তাদেরকে মেরে ফেলা হয়েছিল, ওকে অ্যারেস্ট করো, বিচারের জন্য স্পেনে পাঠিয়ে দাও। তো এটা নিয়ে খুব মানে সেই এটা ভূমিকম্প হয়েছিল ওখানকার আইনের জগতে, যে একটা রাষ্ট্রপ্রধান এসছে লন্ডনে, তাকে এখন স্পেন থেকে বলছে অ্যারেস্ট করো, এবং সে কোর্টে যে মামলা টামলা হলো, তো উল্লেখযোগ্য হলো যে ব্রিটিশ কোর্টও বললো যে হ্যাঁ এটা তো তার বিরুদ্ধে মামলা চলে, ওকে চিলিতে ওরা হ্যাঁ ওকে, তারপরে হলো যে না স্পেনে পাঠাবে না চিলি। তো তারা পরে দেখলো যে না ও চিলিতে গিয়ে হয়তো তার জন্য মানে কিছুটা সে মানে নিরাপদ থাকবে, তো সে চিলিতে ফেরত পাঠানো হলো, এবং চিলিতে তার বিচারও শুরু হলো। কিন্তু সেই স্বাস্থ্যের কারণে এটা ওটা হয়ে আলটিমেটলি সে অবস্থায় মারা গেল, মানে সে বিচার সম্পন্ন হলো না। তো এই যে ডেভেলপমেন্ট, এটা অসাধারণ একটা ডেভেলপমেন্ট, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। এটা থেকে মানে দেশের আইনে তো সে তো রাষ্ট্রপ্রধান হিসাবে ছিল, অর্থাৎ প্রশ্ন ওঠে না যে সে তখন যেগুলো মারা গেল এটা কোনো হিসাবের মধ্যে পড়ে না। কিন্তু সে 20 বছর পরে আরেকটা রাষ্ট্রতে যখন গেছে, দেখলো যে সে আইনের কাছে তার জবাবদিহিতার দাবি এসছে। স্পেন থেকে ইংল্যান্ডের কোর্টও বলেছে যে এটা ন্যায়সঙ্গত দাবি, এবং ওকে চিলিতে ফেরত যেতে হয়েছে, ওখানে বিচার হয়েছে। এরকম উল্লেখযোগ্য আরও যে
ফুজিমোরি পেরুর প্রেসিডেন্ট হয়েছিল, হয়ে ওখানে সে অনেক দুর্নীতি করে ওখানে সেই সরকার পরিবর্তন হলো, সে যে জাপানে আশ্রয় নিল। বেশ কয়েক বছর ভাবলো যে নিরাপদ থাকলো। ফেরার পথে যখন শুরু করলো যে ফিরে যাবে, চিলি যখন আসলো তখন দেখলো না দেশে তার বিরুদ্ধে উদ্যোগ নেওয়া হচ্ছে তাকে কাঠগড়ায় নিতে আর কি। তো সে চিলিতে কিছুদিন আশ্রয় নিল। পরে চিলি সরকার ওকে পেরুতে পাঠিয়ে দিল। পেরু যখন বললো যে ওকে এক্সট্রাক্ট করো, ওখানে যে তার বিচার হলো, 30 বছর বোধহয় কারাবন্দী হয়েছে, এখনও বোধহয় সে জেলে আছে। তো এই যে অসাধারণ ডেভেলপমেন্ট হয়েছে ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি এখন, ও এটা তো এটাও বুঝতে পারছেন যে ওই যে যুদ্ধর সঙ্গে তো ওটা কানেক্টেড ছিল না। সে তো সেই ওখানকার ইলেকটেড সরকারকে উৎখাত করে আলিয়েন্ডে, সে আমাদের খুব মনে পড়ে, বিকজ আলিয়েন্ডেও ওই 75-এ সে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। আমরা যখন 75-এর কথা স্মরণ করি, চিলিতে একই ঘটনা ঘটেছিল। অত্যন্ত জনপ্রিয় ছিল আলেন্ডে, আর সে ওইভাবে হত্যাকাণ্ডের শিকার হলো। পিনোশে ওখানে বসে অনেক কিছু ঘটালো। তো সেখানে এটা ইন্টারেস্টিং হলো, সেখানে আর আর্জেন্টিনাতেও 7 বছর সামরিক সরকার চলল, 86 to 93। এবং সেই সময়ের মধ্যে যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলো একটা নতুন অপরাধ, যে অপরাধকে কেন্দ্র করে এখানে একটা কনভেনশনও দাঁড় করানো হয়েছে, ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স। এটা কিন্তু এই লিস্টে নাই। ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, গুম। তো এই ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স আর্জেন্টিনাতে প্রায় 20,000 ঘটেছে এই 7 বছরের মধ্যে। এবং এর ব্যাপারে যখন নতুন সরকার আসলো, ইলেক্টেড সরকার, প্রেসিডেন্ট আলফনসিন, তারা এই তদন্তগুলো শুরু করলো, বিচারের উদ্যোগ নিল। এবং তারা কি করতো যে মানুষকে নিয়ে, বিশেষ করে ইভেন ইউনিভার্সিটিতে, আমি তো ওখানে গেছি, এই নিউ প্রেসিডেন্ট আসার পরে আমাদের অনেক কিছু আমন্ত্রণ করেছিল, বলে ইউনিভার্সিটিতে বসে এটা বলতে আমাদের তো অভিজ্ঞতা আছে ইউনিভার্সিটি কীভাবে একটা টার্গেট হয়। 26 মার্চের রাত্রে প্রথম টার্গেট পলিটিক্যাল আমাদের লিডার, ওনার বাসভবন, আর জগন্নাথ হল, অন্য হল, টিচারদের বাসভবন। এবং কীভাবে কিছু টিচাররা বেঁচেছেন আর কি, যে ভেতর দিয়ে তালা দিয়েছিলেন বোধহয় বেঁচে গেছেন, আর যাদেরকে টেনে বার করেছে তাদের তো গুলিবিদ্ধ করেছে। এই অভিজ্ঞতা আমাদেরও আছে যে বিশ্ববিদ্যালয় একটা টার্গেট হতে পারে। তো ওদের বিশ্ববিদ্যালয় থেকে টিচার স্টুডেন্টদেরকে নিয়ে হেলিকপ্টারে নিয়ে সাগরের মধ্যে ফেলে আসতো। এগুলো সব এভিডেন্স পরে বেরোলো, যে কারণে বেশ কয়েকজন জেনারেল সেখানে বিচারের সম্মুখীন হয়েছে, তাদেরকে দণ্ডিত হতে হয়েছে অনেক পরে, সেই সরকার পরিবর্তনের প্রায় 10-15 বছর পরে। তো সেই জিনিসটা মানে এই যে ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটির মধ্যে এই জিনিসগুলো এখন এসে গেছে, যে ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, যে গুম করে দিয়ে। আর ওখানে তো আইন আরও ডেভেলপ করেছে যে কাউকে গুম করা হয়, তো যদি প্রমাণ না হয় যে সে মানে নিজে হারিয়ে গেছে, এটাকে অপরাধ হিসাবে কোর্ট গণ্য করবে। তো জবাবদিহিতা থাকবে যে যার নিয়ন্ত্রণ থেকে গুম হয়েছে। আমাদের দেশে অনেক ব্যাপকভাবে প্রচার করা উচিত। মানে এটা হঠাৎ করে আমরা এখন আমাদের চোখের সামনে পড়ে গেছে, এটা যে কত ভয়াবহ, এবং একটা সভ্য জাতি, সভ্য দেশে এটা অকল্পনীয় যে রাষ্ট্রের দায়িত্বে যে থাকবে, সে বলবে যে একজন মানুষকে ধরে গুম করে দাও। কেন এটা মৃত্যুদণ্ড থেকে তো জঘন্য জিনিস, কারণ মৃত্যুদণ্ড হলে লাশ তো পাওয়া যায়। আর আমি জানি যে একটা পরিবার লাশ না পেলে সে কীভাবে ভুগতে থাকে। আমার এটা 71-এর অভিজ্ঞতা আছে। আমাদের নিজের বন্ধুবান্ধবদের যে বিধবারা এসে বলছেন, ভাই উনি তো বেঁচে আছেন, দেখেন না কোথায় আছেন। 1 বছর, 2 বছর, 3 বছর পর্যন্ত এটা আমাদেরকে, হ্যাঁ আমরা তো পাকিস্তানে পাঠাচ্ছি, হয়তো দেখেন না পাকিস্তানে নিয়ে গেছে, ওই যে 71-এ যাদেরকে নিয়েছিল, একটু খবর নেন না। কতবার যে আমরা ওখানে চিঠি দিয়ে জাতিসংঘকে বলেছি যে ভাই, যেমন আমাদের তখনকার পিআইয়ের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ওনাকে খুঁজে পাওয়া যায় না, একদম লিডিং লয়ার ছিলেন, খুঁজে পাওয়া যায় না। এরকম অনেক গণ্যমান্য, সাইদুল হাসান সাহেব, বহু গণ্যমান্য ব্যক্তিরা গুম হয়ে গেলেন,
লাশ কোনোদিন পাওয়া গেল না। তো সেইগুলো আমি জানি যে লাশ পেলে তো মানুষের একটা শোক হয়, আস্তে আস্তে মানুষ সেটা সহ্য করে, কিন্তু ওই যে গুম হয়ে গেলে মানুষ বিশ্বাস করতে চায় না যে মারা গেছে। তো সেই জিনিস, যে ডিসঅ্যাপিয়ারেন্সটা, যে জিনিস, এটা আর্জেন্টিনাতে কিন্তু এটা আদায় করা হলো মারা আন্দোলন করে। ওইখানে যে শহরের মাঝখানে আছে প্লাসা ডেল মায়ো, তো ওখানে হাজার হাজার মারা প্রত্যেক সপ্তাহে সমবেত হতো যে আমরা আমাদের ছেলে মেয়েকে হারিয়েছি, আমরা এটা জবাবদিহিতা এটা চাই। সেটা চলতে 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 শেষ পর্যন্ত সরকার পরিবর্তন হলো, মাদের যে দাবি ছিল সেটা রাষ্ট্র মেনে নিল, বিচার হলো, বিচার হচ্ছে, এবং এটা জঘন্য ধরনের অপরাধ হিসাবে আন্তর্জাতিক আইনে চিহ্নিত হয়েছে। যে গুম করা, কেন আমাদের দণ্ডবিধিতে তো হত্যাকাণ্ড আছে, গুম করা বলে তো কোনো জিনিস নাই যে রাষ্ট্রর পক্ষে কাউকে ধরে নিয়ে যাবে, তারপরে অস্বীকার করবে যে জানি না, ওকে তো ছেড়ে দিয়েছি। তো ইনফ্যাক্ট এটার উপরে আমরা আমাদের কোর্টেরও আদেশ এখানে নিয়েছি যে হিসাব রাখতে হবে, কাকে নিতে হলে ওয়ারেন্ট নিয়ে নিতে হবে, তার একটা রেকর্ড রাখতে হবে, কিভাবে ছাড়া হয়েছে এটা এটা রেকর্ডে থাকতে হবে যে আমরা নিয়ে পথে ছেড়ে দিলাম। এইটাই হলো গুম করার কায়দা। তো এই যে জিনিসটা হচ্ছে যে অ্যাটলিস্ট আন্তর্জাতিক আইন ডেভেলপ করছে। এটা আন্তর্জাতিক আইন হওয়ার মানে কি? এটা বাংলাদেশের আইনে তো হবে না, আনলেস ইদানিং কেউ স্বীকারোক্তি করেছে যে হ্যাঁ এটা খুনের মামলার আসামি হবে, কিন্তু যদি সে স্বীকারোক্তি না করত তো এটা কোন আইনে এটা ধরা যেত? গুম করা তো কোনো এই পর্যন্ত দণ্ডবিধির মধ্যে নাই। কেন, হ্যাঁ যদি প্রমাণ করতে পারে যে হ্যাঁ ওকে কিডন্যাপ করা হয়েছে সেটা ভিন্ন জিনিস, কিন্তু এটা তো কিডন্যাপের মধ্যে পড়তো না আর কি। তো কিন্তু এই জিনিসটা হলো যে এখন ক্যানাডায় যদি কেউ যান, কেন অনেকেই মনে করে যে ক্যানাডা একটা নিরাপদ জায়গা, যাদের টাকা পয়সা আছে তারা মনে করেন যে ওখানে যে নিরাপদ থাকবে। যদি এইরকম ঘটনা তাদের সঙ্গে জড়িত থাকেন, ওখানে ইউনিভার্সাল জুরিসডিকশনের আইন হয়ে গেছে যে কেউ কোনো রকমের এই ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, মানবতা বিরোধী আইন অপরাধ করে থাকে, তাকে ক্যানাডা ট্রাই করতে পারে। এবং সেখানে ওই জার্মানি যে অপরাধ করেছিল সেই কয়েক বছর আগে 1980s তার বিচার ক্যানাডায় হলো যুদ্ধ অপরাধের জন্য। যে 45 সনের আগে দ্বিতীয় মহাযুদ্ধের অপরাধ, ওই সময়কার অপরাধ 80-র দশকে বিচার হয়েছে ক্যানাডায়। তো বেলজিয়ামও এরকম এটাকে বলে ইউনিভার্সাল জুরিসডিকশন। নর্মালি যে দণ্ডবিধি থাকে, এটা থাকে যে আমার টেরিটরিতে যদি অপরাধ থাকে আমি বিচার করব। বাংলাদেশের টেরিটরির মধ্যে খুন, হত্যা যাই হয়, বিচার বাংলাদেশের কোর্ট করবে। এটা ব্রিটিশ কোর্টে মামলা করা যাবে না, বলবে যে দেশে অপরাধ ঘটেছে সেই দেশে কোর্ট এখতিয়ার আছে। কিন্তু ইউনিভার্সাল জুরিসডিকশন এটা জাতিসংঘের একটা অবদান, যে তারা বলেছে না, আন্তর্জাতিক আইনে যে অপরাধ হয়, এই ধরনের অপরাধ, এর বিচার যে কোনো দেশ করতে পারে যদি সে উদ্যোগ নিয়ে এটা বিচার ব্যবস্থাকে নিজের কোর্টকে সে এখতিয়ার দেয়। তো অ্যাটলিস্ট বেশ কয়েকটা দেশ করতে শুরু করেছে, উল্লেখযোগ্য ক্যানাডা, উল্লেখযোগ্য বেলজিয়াম। যেখানে বেলজিয়ামে তো বুশের বিরুদ্ধে একটা সেই ইরাক ওয়ারের পরে বুশের বিরুদ্ধে কেউ এজাহার দিয়েছে, অবশ্যই দ্রুত বন্ধ হলো। কেন, আমেরিকা বলল যে না, এই বাড়াবাড়ি হলে আমরা এখান থেকে যত কিছু আমাদের আছে নেটো ফেটো সব নিয়ে যাব। তো ওটা কোনো ওই হুমকির মুখে ওইটা প্রত্যাহার করলো। কিন্তু এরকম জিনিসও এখন পিনোশের পরে তো সবাই মনে রাখা উচিত যে আমরা চিরদিন তো ক্ষমতায় থাকবো না। ক্ষমতাচ্যুত হলে এই ব্যাপারে জবাবদিহি হতে পারে, দেশের বাইরে হতে পারে। কেন, যারা বিশেষ করে বেশি ক্ষমতা থাকে তারা তো সবসময় মনে করে যে সারা পৃথিবী তারা ঘুরে বেড়াতে পারেন।
এখন কিছুটাই ব্যাপারে একটা লিমিট আমরা আইনের এই অগ্রগতির জন্য হয়ে গেছে আর কি, যে তারা করে কিন্তু পরে এই বিদেশ ভ্রমণ করা ব্যাপারে একটা সীমাবদ্ধতায় চলে এসেছে। আফ্রিকাতে তো এটা হচ্ছে যে সুদানের যে প্রেসিডেন্ট, তার বিরুদ্ধে তো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ওয়ারেন্ট ইস্যু করে রেখেছে। তবে তারা খুবই শক্তিশালী প্রেসিডেন্ট, কিন্তু ও অ্যাটলিস্ট আফ্রিকার থেকে কিছু কিছু দেশে যেতে পারছে, কিন্তু আফ্রিকান সে বাইরে যাওয়া সে ঝুঁকি নিতে পারছে না। তো ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির এই জিনিসটা মনে রাখা দরকার, যে একটা কোর্ট হয়েছে, আমি এখন প্রথমে বলে দিই যে 98-এর যে আমাদের ঘটনা, যে রোম স্ট্যাটিউট, এই চেষ্টাটা কিন্তু প্রায় 60-70 বছরের চেষ্টা। জাতিসংঘে হওয়ার পরে পরে একটা রেজলিউশন নেওয়া হয়েছে যে একটা আন্তর্জাতিক আদালত তৈরি করো যেখানে ফৌজদারি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল, ইন্টারন্যাশনাল ক্রাইমের বিচার হয়। তো এই বছরের পর বছর এখানে লম্বা লম্বা ডিবেট হয়েছে, যেটা ইউএনএ হয়। তারা বলছে হ্যাঁ আমরা তো কোর্ট করবো, কিন্তু এই অ্যাগ্রেশনের ডেফিনিশন আগে অ্যাগ্রি করো। যেটা আছে না ক্রাইম এগেনস্ট পিস, তো ক্রাইম এগেনস্ট পিস হলো অ্যাগ্রেশন। তো যেটা একটা স্টেট বলবে অ্যাগ্রেশন, আর একটা বলবে যে না আমি এটা মানে জাস্টিফাইড, এটা আমরা মানে সঙ্গত কারণে এটা আমরা ফোর্স ইউজ করেছি। এটা করতে 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 প্রায় 60 বছর পার হয়েছে, 50 বছর পার হয়েছে, 98, হ্যাঁ পুরা 50 বছর। তো 98-এ 50 বছর পরে ফাইনালি রোমে 153 স্টেট, 153টা স্টেট এটা স্বাক্ষর করলো যে একটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট গঠন হয়েছে, যেখানে তারা ওয়ার ক্রাইমসকে ট্রাই করতে পারবে, ক্রাইম এগেনস্ট পিস ট্রাই করতে পারবে, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি ট্রাই করতে পারবে। এবং সেই কোর্টকে যারা পার্টি হয়েছেন তারা সেই 113টা, তার মধ্যে সবাই মানে পুরাপুরি এটা মেনে নেন যে অটোমেটিকলি তাদেরকে নেওয়া যাবে, কিন্তু সেই কোর্টের এখতিয়ার আছে বিচার করার। দেখুন এটা ছাড়াও যেটা বললাম যে ন্যাশনাল কোর্টরা কিন্তু বিচার করতে পারে, নিজের এলাকায় নিজের টেরিটরিতে হলে তো পারেই, কিন্তু এখন যেটা হয়েছে যে অন্য টেরিটরিতে হলেও যেসব দেশ ইউনিভার্সাল জুরিসডিকশন এর ভিত্তিতে তাদের কোর্টকে এখতিয়ার দিয়েছে, তারাও এটার বিচার করতে পারে। এবং এই এখন এই রোম স্ট্যাটিউটে এই ডেফিনিশনটা কিন্তু এই যে ব্যাপক ডেফিনিশন যেখানে তারা গ্রহণ করেছে, ডিহিউম্যানাইজেশন এটা একটা নতুন, এক্সটারমিনেশন, হিউম্যান এক্সপেরিমেন্টেশন মানে মানুষ নিয়ে কোনো তার উপরে এক্সপেরিমেন্ট করা, এক্সট্রা জুডিশিয়াল পানিশমেন্ট, হ্যাঁ এই যে এক্সট্রা জুডিশিয়াল পানিশমেন্ট যে বিনা বিচারে শাস্তি দেওয়া, মিলিটারি ইউজ অফ চিলড্রেন শিশু বাচ্চাদেরকে জোর করে যুদ্ধের সময় ব্যবহার করা, কিডন্যাপিং, আনজাস্ট ইমপ্রিজনমেন্ট, স্লেভারি, ক্যানিবালিজম, টর্চার, রেপ, political, racial or religious persecution and other inhumane acts. তবে একটা ওখানে বলা হয়েছে যে এটা মাস্ট বি পার্ট অফ এ ওয়াইড স্প্রেড অর সিস্টেম্যাটিক প্র্যাকটিস, মানে এটা এককভাবে কেউ একজন করলে হবে না, এটাকে মানে সিস্টেম্যাটিকলি করতে হবে অথবা বড় স্কেলে হতে হবে। মানে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি একজনকে মেরে ফেললে এটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হবে না, বাট এটা দেখা যায় যে হ্যাঁ এটা সবাই মানে এটা প্ল্যান্ড ওয়েতে হচ্ছে, সিস্টেম্যাটিক ওয়েতে হচ্ছে, ওয়াইড স্প্রেড অর সিস্টেম্যাটিক প্র্যাকটিস। তো এখানেও মানে যে ব্যাখ্যাগুলো করা আছে যে অর বলা হচ্ছে, ওয়াইড স্প্রেড অর। তো সিস্টেম্যাটিক হলো যে পরিকল্পিতভাবে একটা সিদ্ধান্ত নিয়ে, পলিসি নিয়ে,
কিন্তু ওয়াইড স্প্রেড হলে তো সিদ্ধান্ত পলিসি দরকার নেই, মানে এখানে আর রাষ্ট্র নেতৃত্বে হবে এটা প্রয়োজন নেই। যদি শুধু ওয়াইড স্প্রেড হয়, মানে ধরে নেন যে কেউ রাষ্ট্রর মানে পক্ষে না, বাট কোনো একটা সংগঠিত কোনো একটা গ্রুপ অন্যদের বিরুদ্ধে নেমে গেল, মানে সেই যেটা আমরা দেখেছি যে সাম্প্রদায়িক দাঙ্গার সময় যেটা দেখেছি যে একটা গ্রুপ, এটা রাষ্ট্র অনেক সময় রাষ্ট্রের উস্কানি থাকে, কিন্তু রাষ্ট্র উস্কানি না থাকলেও সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে এক সম্প্রদায়ের লোককে উস্কানি দিয়ে আরেক সম্প্রদায়ের মধ্যে লেলিয়ে দেওয়া হলো। তো এটা ওই যেটা 64 এসবের কথা বললেন, সেখানে এটা অবশ্য তখন 64 তো আমাদের ভালোভাবে মনে আছে যে এটা রাষ্ট্র পুরাপুরি লেলিয়ে দিয়েছিল, এবং তাদের এটাই ছিল যে বাংলাদেশকে, এটা তো ইন্টারেস্টিং যে আজকে 71 নিয়ে আপনারা মানে গণহত্যা এখানে শুরু করেন, যে সেটাই ছিল যে 71-এর আগে যে কত জঘন্য রকমের ঘটনা ঘটেছিল যাতে 71 না হয়, যাতে আমরা স্বাধীনতার দিকে মানে ঐক্যবদ্ধ হয়ে অগ্রসর না হতে পারি। বিভেদ সৃষ্টি করার জন্য যে কত রকমের এইসব মানে কৌশল অবলম্বন করা হয়েছিল, যে মানুষের বিরুদ্ধে লাগিয়ে দাও। আমার তো সেই 64টা আমার পরিষ্কার মনে আছে, কিভাবে তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়েছিল এই কথা বলতে, যে না 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 এখানে সবাই একে অন্যর বিরুদ্ধে আছে, কে কে বললো যে বাঙালিরা এক হয়ে তাদের কোনো দাবি আছে আর কি। সেই না, আমরা তো তখন শিক্ষকতা করি, তো আমি বললাম যে আমাদের শিক্ষকের ভূমিকা খুব প্রশংসনীয় ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা খুব প্রশংসনীয় ছিল। এই কারণে বলি যে এই জায়গা আমি বিশেষভাবে আগ্রহী এসে সেই স্মৃতিগুলোকে তুলে ধরা আর কি, যে এই বিশ্ববিদ্যালয়ের অসাধারণ, যে কারণে 25শে মার্চে রাত্রে টার্গেট হলো, এটা তো কেউ মানে অস্বীকার করার ব্যাপার না, যে তারা স্বীকৃতি দিয়েছে যে এই জায়গাটা একটা জায়গা ছিল যেখান থেকে এইসব ব্যাপারে মানুষকে সচেতন করা হয়েছিল। ওই ঐক্য গড়ার ব্যাপারে অসাধারণ ভূমিকা এখানকার এই বিশ্ববিদ্যালয়ের। আর তো এটা ছিল রাজশাহী ছিল, রাইট রাইট। এবং করিম সাহেবই ওখানে যারা নন ব্যাংকিং দিয়েছিল প্রায় 30,000-এর মতো, তাদেরকে ওইটাকে কেন্দ্র করে তাদেরকে সোট দেওয়া হয়েছে, বিশাল বিশাল সোট, এবং পেট্রোল ডিজেল অনেক কিছু আছে, এবং তাদেরকে দিয়ে ভায়োলেন্টলি অ্যাটাকটা করানো হয়েছে ওই এলাকার টোটাল এলাকায় লক্ষ্মীনারায়ণ কটনের আদম। দেখুন আমাদের এগুলো চিন্তাভাবনার ব্যাপার আছে যে যুগ মিলকে আমরা কীভাবে আবার ওগুলোকে আবার পুনর্জীবিত করি, কিন্তু এইটাই যে কথাটা আমি বলছিলাম যে এক সম্প্রদায়কে আরেক সম্প্রদায়ের বিরুদ্ধে লাগানো, এটাও কিন্তু ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি হিসাবে চিহ্নিত হয়েছে এবং যারা এগুলো করে আবার একই লায়াবিলিটি তাদের হবে যে এটা ইন্টারন্যাশনাল ক্রাইম। এবং এই পাকিস্তানে যেটা হচ্ছে এখন, যে আজকে তো জুম্মার দিন, কালকের পত্রিকা খুলে দেখবেন যে কোনো না কোনো মসজিদে একটা হামলা করে 20 জন 50 জনের উপরে বোমাবাজ ফেলা হয়েছে। তো এই জিনিসটা তো মানে আমি যেটা বলছিলাম যে এইগুলো হলো একদম একটা মানুষকে অমানুষ বানানো। কেন একজন মুসলমান মসজিদে যে মানুষকে মেরে ফেলবে, আমি দেখলাম সেখানে লাহোরেও কোনো, এখানেও তো আমাদের হয়েছে, শাহজালালের এখানে হয়নি, ব্রিটিশ হাই কমিশনার আহত হলো। তো এটা কিন্তু ওখানে বড় যে মাজার আছে লাহোরে, সেখানে বোমাবাজি করে বাচ্চা মহিলা এরা সবকে মানে নিহত হলেন। তো এই যে জিনিসটা হচ্ছে মানুষকে কীভাবে অমানুষ বানানো হয়, আর ধর্মের নামে অথবা এক সম্প্রদায়কে আরেক সম্প্রদায়ের বিরুদ্ধে কীভাবে নষ্ট করা, এক সম্প্রদায়কে আরেক সম্প্রদায়ের বিরুদ্ধে। তো এইটাই হলো যে হিউম্যান রাইটসের যে ডিক্লারেশন হয়েছিল 48 সনে, এখানেই বলা হয়েছে যে সকল মানুষকে প্রতি সমান মর্যাদা, অধিকার, একে অন্যর প্রতি শ্রদ্ধাবোধ থাকা দরকার। কোনো এক সম্প্রদায়ের মানুষ আরেক সম্প্রদায়ের মানুষকে মারবে, এটা অমানুষ, এটা মানুষের কাজ হতে পারে না। এই কারণে হিউম্যান রাইটসের যেটা আজকে এটা আন্তর্জাতিকভাবে এটাকে ব্যাপকভাবে সচেতন করার একটা সবাই সম্মিলিত প্রচেষ্টার মধ্যে সবাই আছে। এই হিউম্যান রাইটসকে যদি আমরা সেই কনসিয়াসনেস মানুষকে সচেতন করি,
তখন এই জিনিসের ব্যাপারে কিছুটা মানে একটা প্রিভেন্টিভ হবে। একটা হলো শাস্তি দেওয়া। এখন আমরা যত কিছু কথা বলেছি, কেউ যদি অপরাধ করে সে তার অবশ্যই সে আইনের চোখে অপরাধী, তার বিচার হবে, শাস্তি হবে। তো মূল জিনিস তো এখানে হলো যে এটা প্রিভেন্ট করা। এটা ছিল যে এরকম শাস্তির বিধান করে জানিয়ে দেওয়া যে যারা এগুলো করবে তারা মানে সেই বিচারের শিকার হবে, বিচার হবে তাদের। কিন্তু মূল জিনিসটা তো হলো এটা যেন না হয়। আজকে যেসব দেশ মানে এইভাবে মানে অসাধারণ ক্ষতি হচ্ছে তাদের, যখন তাদের নিজেদের মধ্যে এটা শুরু হয়, মানে আজকে পৃথিবীতে যেখানে যেখানে আমরা দেখছি যে যুদ্ধ চলছে, সেসব দেশে কিন্তু এইগুলো এর মধ্যে এটাও ঘটছে যে মানুষ মানুষের বিরুদ্ধে অসাধারণ অত্যাচার করছে। অনেক রকমের এই যে যে রেফিউজি সৃষ্টি হয়। আজকে রেকর্ড নাম্বার অফ রেফিউজি পৃথিবীতে ছড়ানো আছে। আফগানিস্তানে আমি যখন গেছি 6 লক্ষ রেফিউজি ক্যাম্পে ছিল। আমি রেফিউজি ক্যাম্পে যে দেখেছি এই বাচ্চারা সব এতিম হয়ে ওখানে হাজারে হাজারে সেখানে এতিম। আমি জিজ্ঞেস করেছি যে যুদ্ধ শেষ হলে এরা যাবে কোথায়? তোরা বলে আমরা তো জানি না কোথায় যাবে, এরা তো এতিম, এদের কোনো পরিবার নেই। তো এই যে 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 মানে আমি সেটাই বলি যে এখন তালিবানরা এখনও, ইটস ইন্টারেস্টিং, এটা অন্য বিষয়, আমি যাবো না, কেন আমি তো 5 বছর এটা দেখেছি যে তালিবানদেরকে কীভাবে মগজ ধুলাই করে অমানুষ বানানো হয়েছিল। আমি জেরা করেছি ওখানে যারা মন্ত্রী ছিলেন তালিবানদের, 36 বছর বয়সে। আমরা দেখো কোন ইসলামের মধ্যে তোমরা এগুলো পেয়েছো, কোথায় থেকে পেয়েছো যে তোমরা এইভাবে লাইন আপ করে মানুষকে মারছো? তখন না তুমি এইসব প্রপাগ্যান্ডা বিশ্বাস করো কেন? তখন না আমি প্রপাগ্যান্ডা বিশ্বাস করি না, আমি তো সাক্ষী নিয়েছি। আমি সেই এলাকায় আমি 67-এও গেছি, ওই গ্রামগুলো আমি চিনি। তখন এই গ্রামগুলোর নাম নিয়ে ওকে বলতে থাকলাম, আর আমার নোটবুক নিয়ে বলতে থাকলাম, দেখো এই গ্রামে এই মহিলা আমাকে এই কথা বলছে, তারা খেতে বসছে, তোমাদের এই তালিবানরা ঢুকে লাইন আপ করে ওদেরকে গুলি করেছে, যত পুরুষ মানুষকে মেরে ফেলেছে। তারপরে অমুক জায়গায় লাইন আপ করে। তো আশ্চর্য সে বুঝতে পারে নাই যে ওখানে একটা হাসপাতাল থেকে কেউ ফিল্ম তুলেছে যে লাইন আপ করে প্রায় 100 তরুণ ছেলেদেরকে মেরে ফেলেছে। তো তখন শুনে সে একদম মানে আমি বললাম, দেখো তোমাকে আমি এটা বলতে এসেছি, আমি যদি প্রপাগ্যান্ডা করতে চেয়েছিলাম, আমি যদি ওয়েস্টার্ন প্রপাগ্যান্ডা শুনে শুধু নিন্দা করার চাইতাম, আমি নিউ ইয়র্কে বসে করতাম। আমি এত কষ্ট করে কান্দাহারে এসেছি কেন? সেখানে মাইনফিল্ডের ভেতর থেকে যেতে হয়, মাইনফিল্ডের ভেতর থেকে খুব কষ্ট করে গেছি, ও এসছে। তো যখন এইটা বললাম যে দেখো আমি তোমার হালকাভাবে আসি নাই, অনেক মানে এই বোধ থেকে যে তোমরা মুসলমানদের নামে এটা কি করছো, এখানে মুসলমানদের মানে মুখ দেখানোর প্রবলেম হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, যে বলছে তোমরা সব সন্ত্রাসী, এটা কেন করছো? তখন সে বলছে না, আমাকে নরম হয়ে বলছে, না যুদ্ধ খুব খারাপ জিনিস, এই যুদ্ধ শেষ হলে দেখো না এসব বন্ধ করা যাবে। কিন্তু কথা হলো যে এখনও দেখি যে না, এই যে তালেবানরা কেন টিকে গেছে এখনও তারা, মানে আমি তো মনে করেছিলাম যে আমি যখন প্রথম যাই 2001-এর পরে, কাবুল থেকে তারা সব পালিয়েছিল, কাবুল থেকে সব তাদের কালো পাগড়ি ফেলে ফেলে সবাই পালিয়েছিল। কেন মানুষ বলে যে হ্যাঁ, কেন ওদের তো মগজ ধুলাই করে এটা করা হয়েছে, সব টিচারদেরকে তারা বাসায় পাঠিয়ে দিয়েছে। যে আমি বলছি যে এটাও কিন্তু ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি, বাধ্য করেছে যে কোনো মহিলা স্কুলে পড়াতে পারবে না। কাবুলে 85% স্কুল টিচার ছিলেন মহিলা। 67 সনে যখন আমি গেছি এটা দেখে এসেছি যে এখানে মহিলারা সেদিক থেকে, এটা যখন যেটা এখন বাংলাদেশে হয়েছে তখন ছিল না। তো আমরা যারা তখনকার পাকিস্তান থেকে গেছি, তো তখন আমাদের সঙ্গে যারা ছিলেন ওদিকের, আমি বললাম দেখো এরা তো আমাদের পাকিস্তান থেকে অনেক উন্নত অবস্থায় আছে, মেয়েরা সব টিচারের দায়িত্ব পালন করছে। আমরা এখন হয়েছি, এখন আমরা টিচারের দায়িত্ব 100% পালন করতে পারি আর কি, করছিও। কিন্তু তখনকার আমলে তারা পাকিস্তানের থেকেও অ্যাডভান্স ছিল এই ব্যাপারে। তো আমি বললাম যে তোমার, তো বলে যে আমরা তো আমেরিকানদেরকে কোনো শিক্ষা দিই না, ওদের আমাদের কেন? আসলে তো আমেরিকানদের ব্যাপার না, এটা তো আমি তোমাদের দেশে দেখে গেছি 67-এ তোমাদের সবাই ডিন অফ ফ্যাকাল্টি অফ ল, এটা তো প্রফেসর মোহসিনকে বলার কথা, ডিন অফ ফ্যাকাল্টি অফ ল কাবুলে, উনি মহিলা ছিলেন, উনি পরে ভাইস প্রেসিডেন্ট হয়েছেন কাবুলের। তো ওরা অত্যন্ত মানে এইসব দিক থেকে উন্নত ছিল আর কি, লেখাপড়ার দিক থেকে মানে সবচেয়ে গুরুত্ব তারা দিত স্কুলের শিক্ষাকে। তো
তো আমি তালেবানদেরকে জিজ্ঞেস করলাম যে এটা কোথায় থেকে তোমরা পেয়েছো, আমাকে বলো কোন হাদিসের মধ্যে আছে, আমি নোট নিয়ে যাব ওখানে, কোন কোন বই তোমরা দেখে এইগুলো শিক্ষা দিচ্ছ। ওখানে আমি জাতিসংঘ থেকে এসেছি, এটা জানার জন্য এসেছি কোন কোন ব্যাপারে এই তালিমটা তোমরা দিচ্ছ। যে তারা এসে একজন ইঞ্জিনিয়ার এসে আমাকে বলে 45 বছর বয়স, তার দাড়িও ছিল, আফগান। তো সে প্রায় কান্না ভাবে বলছে, দেখো আমি আফগান, আমি সব মানে এই বয়স, আমাকে এটা 18 বছরের এই তালেবান আমার দাড়ি ধরলো, বলে না এটা তো তোমার ঠিক সাইজের না, এত ছোট কেন তোমার দাড়ি, আমাকে চড় মেরেছে। তো মানে ওরা তো খুব লজ্জাবোধ হতে থাকে, দেখো যে আমি কীভাবে খুব লজ্জা পাচ্ছি তোমাকে কথা বলতে। তো আমি ওকে বললাম ওই মিনিস্টারকে যে এইটা কী করো তোমরা, হ্যাঁ, যে 18 বছর ছেলে একটা বয়স্ক লোকের দাড়ি ধরে তাকে চড় মারবে। তো খুব লজ্জা পেয়েছে, মিনিস্টারও লজ্জা পেয়েছে। তো বললাম এইগুলো তোমাদের একটা মানে যারাই করছে এগুলো তোমার মগজ ধোলাই করছে, এটা কোনো ইসলামের শিক্ষা না যে দাড়ি আল্লাহ রাখতে বলেছে, কেউ রাখবে কেউ রাখবে না, কিন্তু কেউ যে এটাকে মাপবে আর তারপরে চড় মারবে এটা তো একদমই চলে না। আর সেই যে সব মেয়েদেরকে তারা বলেছে তোমরা স্কুলে আর পড়াতে আসবে না, সব স্কুল বন্ধ হয়ে গেল, সব স্কুল বন্ধ হয়ে গেল। তো মেয়েদের মানে আমি বলি ওদের মানে যে সে ঝুঁকি নিয়ে তারা বাড়িতে ক্লাস করে করে কোনো রকম মানে কিছু শিক্ষা প্রশিক্ষণ দিয়ে গেছে আর কি ওই পিরিয়ডে। কিন্তু এই যে এক্সেস হয় যে ধর্মের নামে যখন ধর্মের অপব্যবহার করা হয়, আমি বলি যে এটা সবচেয়ে দুঃখের বিষয় যে ধর্মের অপব্যবহারের জন্য ধর্মকে মানে এটা দায়ী করা হচ্ছে। এটা ধর্মের তো কোনো ব্যাপার না, এটা একদম মানে ধর্মের 16 আনা পরিপন্থী কাজ, যে এইগুলো জোর করে করানো। তো এইগুলো আমি মনে করি যে এই ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটির একটা নতুন রূপ নিয়েছে, যারা ধর্মকে এটা আরও খুব ইন্টারেস্টিং জিনিস তালেবানের ব্যাপারে বই আছে, বইয়ে লেখা আছে যে যখন সোভিয়েতরা ঢুকলো আফগানিস্তানে তখন আমেরিকাতে বসে সিদ্ধান্ত হলো যে এদেরকে এখান থেকে আফগানিস্তান থেকে সরাতে হবে, না তো এটা তো আমাদের মানে স্ট্র্যাটেজিকলি খুব ক্ষতি হবে আর কি। বুদ্ধি করলো যে আমাদের লোক এখানে পাঠাবো না, পাকিস্তানিদেরকে দিয়ে আফগানদেরকে সংগঠিত করে এদেরকে দিয়ে রাশিয়ানদেরকে সোভিয়েতদেরকে খেদানোর, ঠিক আছে তো টাকা দেবো আমরা, $2 বিলিয়ন দেব, কন্ট্রাক্ট দিয়ে দেবো। ওসামা বিন লাদেনকে আমেরিকা থেকে পাঠানো হলো, উনি ইঞ্জিনিয়ার, আমেরিকা পাঠালো যে তুমি যে ওদেরকে কিভাবে মানে সেই পাহাড়ের মধ্যে সব বেস টেস বানানো। ওসামা বিন লাদেন 100% আমেরিকার লোক হিসাবে গেলেন ওখানে, সফল হলেন। পাকিস্তানিরা ট্রেন করলো আফগানদেরকে, তালেবান তো একটা সেকশন, ওদেরকে ট্রেন করলো এবং তারা ফেব্রুয়ারি 1989-এ সব রাশিয়ানদেরকে ওখান থেকে খেদালো আর কি, ফ্যাক্ট। তো আমি যখন গেছি আমি বললাম যে তো এই যে জেনিভা এগ্রিমেন্ট হয়েছিল যে রাশিয়ানদেরকে সরিয়ে দেওয়ার পরে জাতিসংঘ মিলে আফগানিস্তানকে আবার পুনর্গঠন করবে একটা এখানে সকল মানে মাল্টি এথনিক সকল জাতিকে নিয়ে একটা গণতান্ত্রিক সরকার যেখানে সবাই অংশগ্রহণ করতে পারে, সকলের অধিকার সেখানে রক্ষা করা যায়। তো আমি বললাম জাতিসংঘে যে এটা কি হলো, রাশিয়ানরা তো চলে গেল 10 বছর আগে, এখন কি হলো? তাদেরকে তোমরা অস্ত্র দিয়ে ওদের ওখানে কোনো জীবিকা অর্জন কিছু নাই, 60 লক্ষ রেফিউজি বসে আছে, হাজার হাজার এতিমরা ওখানে বসে আছে, তো তোমাদের কোনো দায়িত্ব নাই। তো তখন তো মানে প্রথম দেখলাম যে ওরা বলতো যে ভাই জাতিসংঘের তো অনেক কিছু করার আছে, আমরা কি খালি আফগানিস্তান নিয়ে মানছি, মাথা ব্যথা। তো এনিওয়ে তারপরে 9/11-এর পরে মাথা ব্যথাটা হলো আর কি। 9/11 পরে যখন আমি গেছি তখন দেখি যে সব জায়গায় আমার খুঁজে বেড়ায়, তুমি সিকিউরিটি কাউন্সিলে কিছু এসে বক্তৃতা দাও। আমি গেছি ওখানে সিকিউরিটি কাউন্সিল বলেছি, এই কথাগুলো বলেছি যে এইগুলো করে 10 বছর তোমরা এই লোকটাকে একদম মানে অ্যাবান্ডন করে এসছো, ওদের 6 লক্ষ রেফিউজি 10 বছর পরে। তোমাদের জাতিসংঘের কোনো দায়িত্ব ছিল না, আমেরিকার কোনো দায়িত্ব নাই। তো এই দায়িত্ব পালন করার চেষ্টা তো তারপরে শুরু হলো 2001, এখন 11-12 বছর হয়ে গেল, 2001-2014। তো কিন্তু তালেবানের যে এই আত্মঘাতী কাজগুলি করলো, এটার পিছনে একটা সাইকোলজিক্যাল ব্যাকআপ ছিল।
এবং এই সাইকোলজিক্যাল ব্যাকআপটা তো তারাও স্কুলিং বা কোনো জায়গায়। এটির বৈশিষ্ট্য হলো যে মানুষকে দিয়ে মানুষকে অমানুষ বানানো, মানুষকে যে এখানে শেষ করতে হবে তো কয়টায় বেল বাজবে, ও তো সময় আছে। তো মানুষকে অমানুষ বানানো যেটা হয় এটার ব্যাপারে কিন্তু এই আইনে যেসব অপরাধের কথা লেখা আছে এটা কিন্তু এই টর্চার, এই যে মানুষের উপরে দিয়ে এক্সপেরিমেন্ট করা, শিশুদেরকে নিয়ে যুদ্ধে অপব্যবহার করা, যেটা মানে ব্যাপকভাবে এখন জাতিসংঘে একটা পোস্টই করেছে যে যুদ্ধ সময় আন্ডার এজ ছেলেদেরকে অপব্যবহার করা এই ব্যাপারে। তো এইগুলো তো সবই একটা অমানুষের কাজ, যে ছেলেদের জীবন নষ্ট করা, মানুষকে সেইভাবে অমানুষ বানানো, এবং এইগুলোর ব্যাপারে তো বিচার অনেক পরের কথা। এইগুলো থেকে একটা সমাজকে রক্ষা করার ব্যাপারে কি কি করা যেতে পারে এটা নিয়ে অফকোর্স ব্যাপক আলোচনা হচ্ছে। যে টেররিজমের কথা বলা হয়, কিন্তু টেররিজমকে সে জাস্ট পরে যুদ্ধ করে থামানো, এটা তো প্রমাণ হচ্ছে, আফগানিস্তানে প্রমাণ করছে বোমা মেরে টেররিজম বন্ধ হয় না। এটা হ্যাঁ, বোমা মারতে হয় যদি অন্য সাইড মানে সে তার বড় আকারে তারা অস্ত্র নিয়ে সেখানে আসে, অবশ্যই সেটা কন্ট্রোল করার জন্য দরকার। তো মূলত তো এখানে যাদেরকে মগজ ধোলাই করা হয় তাদেরকে নিয়ে কাজ করা দরকার, তাদেরকে বোঝানো দরকার, তাদেরকে সচেতন করা দরকার। আর বিশেষ করে যে ধর্মকে এভাবে অপব্যবহার করা যায় এটার ব্যাপারে তো সমাজকে সবাই মিলে এটা বলতে হয়। কেন এটা আফগানিস্তান এটা শুরু হয়েছে এখন, মানে কিছুটা মানে একদম যে অগ্রগতি হয়নি, কেন এখন মানে এলাকায় এলাকায় লোকরা স্কুল পাহারা দেয়। কেন এরা যখন এসে স্কুল পুড়িয়ে দিত, বিশেষ করে মেয়েরা এখানে যায়, এটাকে মানে এটা 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 মুসলমানদের জায়েজ না। তো আশ্চর্য লাগে, আমাদের গ্রামের মানুষ এখানে দাঁড়িয়ে বলেছে এই শয়তানদেরকে আমরা এখন এখান থেকে বিতাড়িত করব। কে বললো ওদেরকে যে মেয়েরা এখন স্কুলে যেতে পারে না? তো এই জিনিসগুলো মানে কারা করেছে? এটা নিশ্চয়ই যারা করেছে কোনো উদ্দেশ্যমূলকভাবে করেছে, এটা কারো উপকারের জন্য না, আফগানদের উপকারের জন্য, মুসলমানদের উপকারের জন্য না। এইটা আমাদের সব দেশে, আমি তো বলি যে সব মুসলমান দেশে, সব দেশে যেখানে যেখানে এটা করা হচ্ছে এটা বোঝানো দরকার। বিভেদ সৃষ্টি করা, মূল কাজ হলো বিভেদ সৃষ্টি করা। মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করলে এইগুলো করা যায়, আর উপরে থেকে নিয়ন্ত্রণ করা যায়, উপর থেকে ক্ষমতা নিয়ন্ত্রণ করা যায় যদি নিচের দিকে বিভেদ করে রাখবে। এটা সব দেশে এটা আজকে শিকার হচ্ছে। আজকে যে অশান্তি সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যেটা হচ্ছে, এটা ক্লিয়ারলি বোঝা যায় যে কী হচ্ছে আর কি। কারণ আমার তো 5 বছর আফগানিস্তানে খুব ভালো অভিজ্ঞতা হয়েছে এই ব্যাপারে, যে কীভাবে যে বিভেদ সৃষ্টি করা হয়। আর আমাকে তো একদম, আমি তো কী বলবো যে ধর্মমন্ত্রীকে আমার কাছে পাঠালো খাওয়া দাওয়া করলে, তো আমি তো 3 ঘন্টার সঙ্গে কথা বলেছি যে তুমি এইসব ব্যাপারে আমাকে একটু বলো, আমি মানে বুঝতে চাই। আমি তো খুব মানে তুমি হয়তো ইসলাম আমার চেয়ে অনেক বেশি বোঝো, তো আমাকে বলো কোন কেতাবে আছে এটা। আমি বললাম যে মেয়েদের ব্যাপারে তোমরা এই যে করছো এটা কী করে করছো। আমার হজরত বিবি খাদিজার কাছে তোমরা তো শুনেছো আর কি, ওনার কী মর্যাদা ছিল, রসুল্লাহ কী মর্যাদা দিয়েছেন ওনাকে জানো তো। তখন তো বলে হ্যাঁ হ্যাঁ, তখন হ্যাঁ হ্যাঁ করতেছো, কিন্তু তোমরা কী করছো আর কি। তো আসলে যে 35 বছর বয়স, তার মানে তুমি আমার চেয়ে ছোটো, আর তুমি আসলে অনেক বেশি ধর্ম সম্পর্কে জানো, যেহেতু তুমি ধর্মমন্ত্রী। তো আমাকে এগুলো বোঝাও, কী করে তোমরা কোথায় পাচ্ছ এটা। তো ও কোনো বলতে তো পারে না, কেমনে বলবে, এটা তো অ্যাবসার্ড। যে মানে যেগুলো জিনিস তারা ইসলামের নামে চালিয়েছে, এটা ইসলাম হতেই পারে না, এটা একদম তার 16 আনা বিপরীত আর কি। তো করে তারা মানে একটা এত সুন্দর দেশকে ইভেন 14 বছর পরে এখন ওখানে শান্তি ফেরাতে কষ্ট হচ্ছে। এই যে বোমাবাজি হয়, যে 50 জন মারা গেছে, এটা কোন ধর্মে এটাকে মানে বলে যে এটা করা যায়, যে বোমা মারা আর কি। বোমা মারা একদম মানে যারা মানুষ কোনো রকমের তার নিরপরাধ মানুষ মারা যাচ্ছে। তো এই জিনিস আমার তো নিজের ধারণা যে এরা এগুলো করছে, এরা ধর্মের নামে করছে, কিন্তু এরা আসলে এদের অন্য কোনো কায়েমি স্বার্থবাদীরা করছে পেছন থেকে। আই এম 100% শিওর এগুলো পেছন থেকে করানো হচ্ছে।
যে কারণে আমি বলি যে ইভেন সব দেশে অ্যান্টি টেররিজমের ব্যাপারে জাতীয় ঐক্যের প্রয়োজন আছে, দেশের মানুষের একটা নিজের, এবং যারা দূর থেকে নিয়ন্ত্রণ করে হয়তো তারা এটা বুঝতেও পারে, হ্যাঁ, বিভেদ সৃষ্টি করে, বিভেদ সৃষ্টি করে। বিভেদ সৃষ্টি করে। কথা বলবো যে কিছু টেররিস্ট অ্যাক্ট তো ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটির মধ্যেও পড়বে। এই যে ব্যাপকভাবে মানুষ মারা, যেটা আমি নিজেই রিপোর্ট করেছি, যে ওই হাজারা এরা শিয়া, এই হাজারাদের 100 ছেলেকে একদম মানে লাইন আপ করে মেরে গণকবর দিয়েছে, এটা ফিল্মে উঠে গেছে। এটা যখন উঠেছিল আমি রিপোর্ট করেছিলাম, তারা রিপোর্ট করেছে সেক্রেটারি জেনারেলকে যে কামাল হোসেন আমাদের মানে মুসলমানদেরকে সহ্য করতে পারে না বলে এটা লিখেছে। তো আমি সেক্রেটারি জেনারেলকে বলেছি যে এই অভিযোগ করেছে, আমি প্রমাণ করার পরে আমি ছেড়ে দেবো, এই দায়িত্ব থেকে আমি মুক্ত হয়ে যাব। কিন্তু ওই যখন ফিল্ম দেখালাম, আমি গেলাম মন্ত্রীর কাছে যে তোমরা মানে সে এটা করোই নাই, ইভেন আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, আমার মানে আমি মুসলমানদের ব্যাপারে বায়াস বলে আমি মিথ্যা রিপোর্ট করেছি। আমি বললাম আমার মানে রিপোর্টের একটা দাম আছে, আমি এইগুলো নিয়ে এসছি, তুমিও দেখো এগুলো। তো আমি বলেছিলাম আমি ছেড়ে দেবো। তো তারপরে তো 9/11 ঘটলো, তো আমাকে আরও 1 বছর 1.5 বছর থাকতে হলো। তো আমার মানে এটা ডাইরেক্ট অভিজ্ঞতা আছে যে এই জিনিসটা কত আমি পাকিস্তানিদেরকে বলতাম, এটা ভেরি ইন্টারেস্টিং, কেন আমাকে যেতে হতো তো প্লেনে পেশাওয়ার থেকে। তো ওখানকার মন্ত্রীকে আমি বলে গেছি, দেখো তোমরা এই যে তালিবানকে এখান থেকে আর্মস দিচ্ছ, সাহায্য দিচ্ছ, তোমাদের খেসারত দিতে হবে, এটা তোমার দেশে এসে তোমাদের দেশকে আঘাত দেবে। তো আমি যেটা 30 বছর আগে ওদেরকে বলেছিলাম, এখন এটাই ঘটছে। আমি বললাম তোমরা একটা ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করতেছো যেটা তোমাদের উপরে আসে আক্রমণ করবে। কেন এটা একদম এইসব, কিন্তু এরা এই জিনিসগুলো নিয়ে এটা মানে গল্পের ব্যাপার না, এগুলো সব মানে তথ্যগুলো বেরিয়ে গেছে যে কীভাবে তালিবান তৈরি করা হলো, কীভাবে তাদেরকে অস্ত্র দেওয়া হলো। আমাকে বলে যে পাকিস্তানিরা বলে যে আমাদের তো এতগুলো এখান থেকে পাস আছে, আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব। তো আমি বললাম হ্যাঁ, পাস থেকে তো অস্ত্র চলে যায়, প্লেন তো আর পাস দিয়ে যায় না, প্লেন তো ওড়ে উপরে থেকে। এটা কার প্লেন? ওরা প্লেন তো তোমাদের বেস থেকে ওড়ে। কেন শেষের দিকে যখন তারা ভেবেছিল যে যুদ্ধ প্রায় জয় করেছে, তখন তো এয়ার সাপোর্ট তারা পেল, তালেবানরা এয়ার সাপোর্ট পেত। তো এই জিনিসগুলো পাকিস্তান তখন মানে বুঝেই করেছে, কিন্তু আসলে বুঝে নাই যে এটা খেসারত দিতে হবে। তো সেটা তাদের কিছু জেনারেল সুবিধাটা পেয়ে গেছে, যে বিলিয়ন যে ডলার আসতো সেখানে তাদের মিলিয়ন তো সবাইকে নষ্ট করে, দেশপ্রেম নষ্ট করে, সবই নষ্ট করে আর কি। তো স্টিঙ্গার মিসাইলগুলি যখন কিন্তু তখন তো রাশিয়ান না, বাট এই কথা যেহেতু আজকে আমরা এই সাবজেক্টে কথা বলছি, ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি, টেররিজম সার্টেনলি ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি ক্রিয়েট করে যদি টেররিজম যেখানে হয়। কেন নিরীহ মানুষ সেখানে মারা যায়, এই যে বোমাবাজি মানে বোমা বিস্ফোরণ, একটা বাজারের মধ্যে বোমা বিস্ফোরণ, দিস ইজ পার্ট অফ ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি। আর বিশেষ করে এটা তো কোনোখান থেকে প্ল্যান করে করা হয়। এই অস্ত্র তো কেউ মানে বাজারে পাওয়া যায় না, যেসব বোমা তারা মানে ইউজ করে, হ্যাঁ মানে এটা তো এইগুলো কোনো থেকে দেওয়া হচ্ছে, টাকা দেওয়া হচ্ছে। তো সেই কারণে আমি বলি যে এটার এগেনস্টে প্রিভেন্টিভ অ্যাকশন। কেন মানুষ মারা যেতে পারে বলবে যে আমরা সবাইকে ট্রাই করবো ফর ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি, এটা তো পরের কথা। এখন হলো যে এই জিনিসটাকে প্রিভেন্টিভ কাজের জন্য জাতিসংঘের অনেক কিছু করার আছে, আর আমাদের নিজের রাষ্ট্রের অনেক কিছু করার আছে। আর বাংলাদেশ আমাদের বিচারিত, হ্যাঁ না সেটা তো সে আমাদের তো আইন করা হয়েছে 73-এ। এই কারণে করা হয়েছিল যে 71-এ যেটা ঘটেছিল সেটাকে সামনে রেখে আমরা বলেছিলাম যে নিজের হাত কেউ আইন তুলে নেবে না। এই যে প্রতিশোধ নেওয়ার কোনো যেটা সময় কিছু তো শুরু হয়েছিল, তাই না? আমাদের সেই 16 ডিসেম্বরের পরে কিছু তো আইন নিজের হাতে নেওয়া শুরু হয়েছিল। তো এটাকে বলা হলো যে না, এটা বন্ধ হবে, আইন অনুযায়ী এটা বিচার করা হবে। তাই আমরা তো অনেক সময় দিয়েছিলাম তখন সাক্ষীগুলোকে সংগ্রহ করতে, আইনগুলো বানাতে। তো বলবেন যে এত দেরি হলো কেন, 73 তো অনেক দিন আগে ছিল।
তো এতদিন গেল, এটা তো নানান আমাদের অভ্যন্তরীণ কারণে আমাদের এটা পিছিয়ে দেওয়া হলো। বুঝছি এইগুলো, এটাও দুঃখজনক যে এই জিনিসকে নিয়েও মানে একটা বিভেদ আমাদের মধ্যে তৈরি করা তখন থেকে হয়েছে। এটাকে যদি আমরা প্রথমেই মানে সময় তো আমাদের হাতে থাকলো না আর কি, 73 আইন করলাম, মানে তারপরে তো শেষে ইনফ্যাক্ট 74-এ তো আমরা কাজ শুরুও করেছিলাম। তখন একটা হলো যে পাকিস্তানিরা ওদের সোলজারদেরকে তারা উদ্ধার করলো, কিন্তু তার মানে না যে আমাদের এখানে বিচার আমরা নিয়ে আগাতে পারতাম না। কিন্তু তার আগে তো মানে সে একটা যে পরিবর্তন ঘটলো, এবং আমার দুঃখ যে পরিবর্তন ঘটলো ঠিকই আছে, কিন্তু জাতীয় ব্যাপারে সরকার পরিবর্তন হলে কেন মৌলিক জিনিস বাদ দিয়ে যাবে? যারা বাংলাদেশের মানুষকে মানে গণহত্যা করে থাকে, যে অভিযোগ যদি সাক্ষী দেওয়া যায়, এটার ব্যাপারে আমি মৌলিক 100% লোক বলবে যে বিচার করা উচিত, তাই না? ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি, এটাকে কোনো দলীয়ভাবে যদি মানুষ না দেখে, কোনো দলীয় রাজনীতি দৃষ্টিভঙ্গি থেকে না দেখে, তখন এটা নিয়ে কোনো বিতর্কের অবকাশই নেই। আমি এটা দেখেছি, আমি এটা টেস্ট করেছি। আমাকে কেউ বলছে যে কোনো বার অ্যাসোসিয়েশনে দেখেন, এখন না 55 বছর আগেকার কথা বলছি, যে আপনি যুদ্ধ অপরাধীদের নিয়ে কিছু কথা বলবেন না, এখানে আছে তো মানে অন্য দলের লোকগুলো আছে। তো আমি দাঁড়িয়ে বলেছি, আমাকে এই কথা বলা হচ্ছে যে আমি ব্যবহার কোনো কথা বলবো না। তো আমি এটা বুঝতে পারি না যে এটা কোনো দলীয় বিষয় হবে কেন। মানে যে সঠিকভাবে যদি দেখেন যে এই দেশে কোনো এরকম ঘটনা ঘটে থাকে, যে কেউ করে থাকুক, মানে তার কোনো দলীয় পরিচয় না, মানবাধিকার বিরোধী যেটা মানে মানবতা বিরোধী কাজ যেটা হয়। আমাদের গণকবর আছে বাংলাদেশে, কিন্তু আপনারা যে দেখে আসতেন। সবচেয়ে বড় তো এই যে রায়ের বাজারে আমার একদম ঘনিষ্ঠ বন্ধুরা, ওখানে গিয়াসউদ্দিন আমার ইতিহাসবিদ, এই ইউনিভার্সিটির আমার এক ক্লাস সিনিয়র ছিল, অত্যন্ত একদম মানে এটা ফেরেশতার মতো মানুষ। তাকে মুনির চৌধুরী, এরা সবাই মানে এই ইউনিভার্সিটির শিক্ষক। তো রায়ের বাজারে তো তাদের সব মানে লাশ পাওয়া গেল 14 ডিসেম্বর। তো এটা কেউ বলবেন এখানে যে কোনো মানে দলীয় পরিচয়কারী থাকুক, এটা কেউ বলবে যে এটার বিচার হওয়া উচিত না? তবে সঠিক বিচার সঠিক লোককে ধরে করা কথা। তো এই জিনিসটা নিয়ে মানে কোনো রকমের রাজনৈতিক একটা বিভেদ হোক, এটা মোটেই কাম্য না। আর সেখানে বলি যে আন্তর্জাতিক আইন এই কারণে বলা হচ্ছে যে এই ধরনের অপরাধের জন্য আন্তর্জাতিকভাবে কোনো বিরোধ থাকার কথা না। মানবতা বিরোধী কাজ যেখানেই হয়ে থাকুক, অন্য দেশে হয়ে থাকলেও আমাদের কাছে এটা নিন্দা করবো আমরা, যেখানেই হচ্ছে আজকে এই ধরনের কাজ। আর আমাদের এখানে 71-এ যেটা হয়ে থাকে, এটা কেন আমরা এটা ডিফেন্ড করব? এটা তো ডিফেন্ড করার কোনো ব্যাপার না, এটা ঘটেছে, দুঃখজনক। হ্যাঁ, এটা হওয়া উচিত যে এটাকে নিয়ে কোনো রকমের দলীয় রাজনীতি হোক, এটা কারোরই কাম্য হতে পারে না। আনফর্চুনেটলি হয়ে যাচ্ছে, হয়ে গেছিল, এখনও মানে যে খুব মুক্ত হয়েছে জানি না। আরেকটা জিনিস, 16 ডিসেম্বরের পরে 71 তো হয়েছে, এরপরে 72-73 পর্যন্ত যেটা আপনি উত্তরে বলেন যে আইন নিজের হাতে তুলে নিয়েছে, এটাও তো একটা বেশ বিরাট একটা সংখ্যা কিন্তু মারা গেছে বা হত্যা হয়েছে। প্রাইমারি না, বাট এটা বিভিন্ন দেশের, এখানে বলি যে আদারওয়াইজ উনি এমনি যোগ্যতার ভিত্তিতে ফার্স্ট চিফ জাস্টিস ওনাকে আমরা করব। আমি ওনাকে তখন ফোন করতে বলেছি যে আপনাকে আমরা প্রধান বিচারপতি। উনি বলেন, দেখেন আমি ছেলে হারিয়েছি, তার বিনিময়ে আমি কোনো কিছু এই দেশে গ্রহণ করব না। আমি যে কোনো সেবা চান আমি করে যাব, কোনো পদ আমি নেব না। এবং এই অনুভূতি আমরা দেখেছি। অনেককে 2 লক্ষ টাকার চেক দেওয়া হতো, ছিঁড়ে তারা আমার মুখের সামনে ফেলে চলে গেছে। আমার ছেলের জীবনের মূল্য কি 2 লক্ষ টাকা ছিল? তো চাকরি, জীবন, এগুলো মানে চেক, এইগুলো সবই যারা আসলে সাফার করেছে তারা এগুলোকে কোনো মানে ভাবে অ্যাকসেপ্ট করে নেই। তাই আমাকে অবাক লাগে যে তারা এই জাল সার্টিফিকেট করে প্রমোশনের জন্য। এগুলো কি মানুষ? এগুলোকে কী করা দরকার? মানে যারা এগুলো করে তারা কত মানে তারা তো মুক্তিযুদ্ধের প্রতি যে অবমাননা করছে এটা তারা বোঝে না, আর শহীদদের প্রতি অবমাননা করছে। ওদের মানে মূল্য, ওরা যেটা দিয়ে গেল, এটা রাষ্ট্র দিয়ে গেল, স্বাধীনতা দিয়ে গেল, যেটাকে আমরা মানে সেভাবে কাজে লাগাবো, এইভাবে লাগাবো না যে ডাবল প্রমোশন নেব আমি। তো
তো এই কোটা টোটার ব্যাপারে তো মানে একটা যে যে চিন্তা হচ্ছে এটা নিয়ে আরও ব্যাপক আলোচনা হওয়া দরকার, যে কেন এইগুলোকে জিয়ে রাখলে, এই যে বিভেদগুলোকে জিয়ে রাখলে এটা সমাজের জন্য মোটেই একটা এটা অনাকাঙ্ক্ষিত। প্রতিবন্ধী কোটা ছাড়া কোনো কোটা থাকা উচিত না স্যার। স্বাধীনতার পরে স্যার যখন বাংলাদেশটা নতুন রাষ্ট্র হলো তখন অনেক ভ্যাকেন্সি ছিল, এক্সপান্ড হলো, স্ট্রাকচার তৈরি হলো, প্রচুর লোক দরকার ছিল। তখন ওই মানে আন্ডারগ্রেড বা প্রমোটিদেরকেও বিভিন্ন পদে করা, হঠাৎ করে ওভারনাইট লোক পাওয়া যাবে। দ্যাট ওয়াজ রিকোয়ারমেন্ট অফ দ্য টাইম, বাট অ্যাজ অন টুডে আমাদের আর জীবন তো কাউকে ফেরত দিতে পারবেন না। যারা পঙ্গু হয়ে গেছে তাদেরকে তো পা ফেরত দিতে পারবে না, চোখ ফেরত দিতে পারবে না, তারা তো সেরকম কিছু দাবি করছে না। মুক্তিযুদ্ধের কোটা স্যার একটা সময় দরকার ছিল, কারণ যে বাবাটা মারা গেছে তার ওই ফ্যামিলিতে আর্নিং আর কেউ নেই, ছেলেটা যদি একটা চাকরি পায় ভালো পরিবারে দাঁড়া যায়, একটা স্টেপ গেল। বাট 40 বছর পরে যখন সেই ছেলে 43 বছর, এখন তো 44 বছর, আমি কেন ভিক্ষা দিচ্ছি? 43 বছর ভিক্ষা দেওয়া হয়ে যায়। না না, যারা চাচ্ছে তারা কিভাবে অযোগ্য এটা আমি মনে করি প্রাইমা ফেসি এরা অযোগ্য, যারা এখন 40 বছর পরে দাবি করে যে এই ব্যক্তিতে আমাকে প্রমোশন দাও। এটা শুধু মানে তারা একটা অপরাধ করছে না, তারা নিজে থেকেই প্রমাণ করে দিচ্ছে তারা অযোগ্য। সেটা তো মানে সামথিং শুড বি ডান, দ্যাট ইজ নো ডাউট। কিন্তু এইটা থেকে আমাদের মুক্ত হতে হবে। মানে মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করা এটা একটা গুরুতর অপরাধ, গুরুতর অপরাধ। গুরুতর অপরাধ শুধু আইনের চোখে না, ইতিহাসের প্রতি, যারা শহীদ হয়েছে তাদের প্রতি, সবচেয়ে বেশি যারা শহীদ হয়েছে তাদের প্রতি। শহীদ যারা হয়েছিল তারা এই রকম হবে দেশে ভাবতেই পারে নাই, কল্পনাই করতে পারে নাই, কেন তারা জীবন দিয়েছে, তারা সবচেয়ে মূল্যবান জিনিস দিয়ে গেছে। আর এটাকে মানে কেন্দ্র করে কেউ মানে সংকীর্ণ স্বার্থ উদ্ধার করার চেষ্টা করবে, এটা অকল্পনীয়। আমি তো মনে করি যে এই ব্যাপারে একটা মত যদি গঠন করা হয়, আর উচিত কথা বললে, কিন্তু আমার নিজের ধারণা, কেন এই বিশ্ববিদ্যালয়ে বসে আমি খুব মানে জোর পাচ্ছি, 60-এর দশকে এটাই কথা ছিল, উচিত কথা বললে ঐক্যমতে সবাই পৌঁছে যেত। আর এটা খুব এটা বলে শেষ করার কথা, কিসিঞ্জারের বই পড়বেন, সে 3 ভলিউম তার ইতিহাস আছে কিসিঞ্জার। তো ওখানে একটা সেকশন আছে যেখানে সে ইয়াহিয়া খানের সঙ্গে দেখা করছে ইসলামাবাদে। তো ইয়াহিয়া খান বলছে কিসিঞ্জার বলছে ইয়াহিয়া খানকে, যে তোমরা কী ধরনের জেনারেল ছিলে, 71-এ কী ধরনের ইলেকশন, তোমরা 70-এ কী ধরনের ইলেকশন করালে, সব একচেটিয়াভাবে তোমাদের যারা শাসন চাইছিল তারা পেয়ে গেল। তো বললে না না, আমাদের ইন্টেলিজেন্স বলেছিল যে বাঙালিদের মধ্যে সব এরা বিভক্ত, কোনো এক দল এরকম বেরিয়ে আসবে না। মানে সে স্বীকার করলো যে সে জানলে যে সবাই এক থেকে দাঁড়াতো, সে ভোটই করতে দিত না। তো এটা থেকে আমাদের কি শিক্ষা গ্রহণ করা উচিত, যে ঐক্যর কত মূল্য আছে। হ্যাঁ, বহু দল থাকবে, বহু মত থাকবে, কিন্তু মৌলিক বিষয়ে আমরা কেন বিভক্ত হব? এই যে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করা উচিত না, এটার ব্যাপারে আমরা ঐক্যমত হব না? বলো, যে কোনো দৃষ্টিভঙ্গি থেকে দেখো, যে মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে তখন যারা ছিল, এখন কেন আমরা এটাকে একমত হতে পারবো না যে এটা নিয়ে ব্যবসা করা যাবে না? হ্যাঁ বল। কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম একটা আন্দোলন হয়েছিল যে যারা চাচ্ছিল যে মুক্তিযুদ্ধের কোনো কোটা যেন না থাকে, তো তাদেরকে বলা হলো এই যারা এইরকম আন্দোলন করতেছে তারা জামাত শিবির বলে এই আন্দোলনটাকে কিন্তু স্যার ভিন্ন খাতে প্রবাহিত করে আন্দোলনটাই বন্ধ হয়ে গেল, এই যে কোটা পদ্ধতি বাতিল করা। স্যার আর একটা দ্বিতীয় আমার প্রশ্ন ছিল, স্যার মুক্তিযুদ্ধের পরে আর কি 71-এর পরে আমরা কেন মুক্তিযুদ্ধের লিস্ট করতে গেলাম, কেন আমরা রাজাকারদের লিস্ট করলাম না? এটা আমার আপনার কাছে প্রশ্ন। হ্যাঁ, না একটা হলো এগুলো জিনিস মানে আমরা পেছনের দিকে তাকিয়ে দেখলে হয়তো এটাকে বলে হয়তো আমাদের ভুল হয়েছে, কথার কথা, কিন্তু এটা নিয়ে বিতর্ক করলে তো লাভ নেই। যা করেছি এটা আমি এটা বলতে পারি যে উদ্দেশ্য খারাপ ছিল না। আমি তো তখন বসেছি, মানে আমরা যে অন্যায়ভাবে কাউকে কোনো বেনিফিট দেওয়ার জন্য এটা করেছি এটা মাথায় কাউরি ছিল না। আর আমি যে উদাহরণটা আমি দিলাম,
যে এটা নিয়ে যারা আসলে মুক্তিযুদ্ধতে সাফার করেছে তাদের মানসিকতা বললাম, যে টাকা ছেড়ে ফেলে দিয়েছে, কোনো ঘর বাড়ি দখল করা তো দূরের কথা, যারা দখল করেছে এটা আমার দায়িত্ব ছিল, যারা ঘর বাড়ি দখল করেছে বাড়িগুলো থেকে তাদেরকে বের করে দেওয়া। তো আমি দেখলাম যারা এই অজুহাতে যারা দখল করেছিল তারা একদম ভুয়া লোক, মানে তারা কোনো মুক্তিযুদ্ধ ছিল না, কিছুই ছিল না, জাস্ট মুক্তিযোদ্ধা বলে বাড়ি দখল করেছে। আমি মানে তদন্ত করে ওদেরকে বের করেছি। এই চরিত্রের লোক তো আপনারা দেখেছেন, এই চরিত্রের লোক সব সমাজে থাকে, থাকবে, সব দেশেই আছে, সব দেশেই থাকবে, কিন্তু এদের ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হয়ে যদি সঠিকভাবে অবস্থান না নিতে পারি, পাকিস্তান তার ভুক্তভোগী। পাকিস্তান এটা করতে পারেনি, মানে আমাদের কিন্তু অনেক মানে তার শক্তিশালী ইকোনমি ছিল, এখন তার একটা ভিক্ষুক জাতিতে পরিণত হয়েছে, বিদেশ থেকে টাকা না আসলে চলে না। আমরা তো তুলনামূলক অনেক ভালো হয়েছি আর কি। না, এটা যেহেতু আমি ওর সঙ্গে পুরোপুরি জড়িত ছিলাম, আমি সেটা মানে যুক্তি দিয়ে বলবো যে কেন পিছিয়ে দেয়নি। তখনকার পটভূমি তো দেখতে হবে যে আমরা কী অবস্থার মধ্যে ছিলাম। যে ফার্স্ট অফ অল তো এরা 93,000 এখানে ছিল না, ওখানে ছিল, ইন্ডিয়াতে ছিল। আমরা কিন্তু তার জন্য যা আমাদের করণীয় সবই করেছি, মানে আমরা মানে একদম সিনিয়র মোস্ট আইনজীবীরা ছিলেন যারা, তাদেরকে ফুল টাইম আমরা অ্যাটর্নি জেনারেলের মর্যাদা দিয়ে 72 থেকে ওদেরকে দায়িত্ব দিয়েছি। আইজি লেভেলের লোককে আয়ও করেছিলাম, নুরুল ইসলাম আইজি। ওনার এই শিল্পকলা একাডেমির সামনে যে বিল্ডিং আছে এর মধ্যে সব মানে আমাদের যে এভিডেন্সগুলো সংগ্রহ করা হয়েছে। তো যখন আমরা বলি যে এখন আমরা রেডি, আমরা বিচার শুরু করব, আমরা লিস্টও পাঠিয়ে দিয়েছি ইন্ডিয়াকে যে 195 জনকে এখানে পাঠিয়ে দাও। সে অবস্থায় প্রথম তো পাকিস্তান গেল ওয়ার্ল্ড কোর্টে, সেখানে পারে নাই। সারা পৃথিবীতে তখন তারা অ্যাপিল করালো আমাদের কাছে, দেখো এই জিনিসটা বিচার তোমরা বড় আকারে করলে পাকিস্তানে মানে এটা অনেক এটা যে অঘটন ঘটবে, এটা ওটা ইত্যাদি। আর উপমহাদেশের যে একটা শান্তি আমরা চাচ্ছি, যে একটা নতুন পরিবেশ ফিরে আসুক, সেটার জন্য তোমাদের কাছে অ্যাপিল। কোনো রাষ্ট্র নাই যেটা অ্যাপিল করে নাই যে না এটা যা হয়েছে হয়েছে, কিন্তু তোমরা এখানে বিচার করো না। তবে পাকিস্তান কথা দিচ্ছে যে তারা বিচার করবে, এটা একদম রেকর্ডেড, এবং এটা পত্রিকা আছে, আমি এটা পত্রিকা থেকে আনিও মানে রেখেছিলাম যে ওরা বলেছে যে না ওখানে করলে এটা আমাদের পাকিস্তানে আমরা কোনো রকমের স্বাভাবিক অবস্থায় রক্ষা করা যাবে না। সবাইকে অ্যাপিল করেছে যে আমরা বাংলাদেশের কাছে ক্ষমা চাইব, অ্যাপিল করব, এবং অ্যাগ্রিমেন্টে সেটা লেখা আছে যে আমাদের যে অপরাধ হয়েছে তার জন্য আমরা ক্ষমা চাচ্ছি। আমরা সেদেরকে তোমরা দেশে, আমি তো বলেছিলাম দেশে আমরা কয়েকজনকে অন্তত এসে আমরা বিচার করি। আমি বললাম যে ওদের আসুক, ওদেরকে আমরা কোর্টে হাজির করি, তারা সেখানে ক্ষমা প্রার্থনা করুক। তো বলে যে না এটা হলে আমরা মানে এই ভাষা ইউজ করেছি যে আমাদের কল্লা থাকবে না। বঙ্গবন্ধু তখন মস্কোতে, আমি বলছি যে ভাই এটা আমি না, এখানে ওখানে যে যদি তোমরা পারো ওখানে যে বলো, ওখানে যে লিটারালি পা ধরেছে যে আমরা ক্ষমা প্রার্থনা করছি, আমাদের দেশ থাকবে না, কিছুই থাকবে না, তো আমরা কথা দিচ্ছি যে আমরা বিচার করব। যারা ওই 93,000 এখানে যারা ছিল এদের ব্যাপারে তো এটা আমাদের ব্যাপার, আমরা করতেই পারতাম। আর যে কারণে আমাদের তো প্রক্রিয়া তখন থেকে মানে চলছে। ওই 93 এই এগ্রিমেন্টটা কিন্তু 93,000 যেটা আমাদের মানে এখানে ছিল না। তো এই অ্যাপিলের মধ্যে তারা এই কথা দিয়ে তারা নিল, এবং এটার পরে যে স্বাভাবিক করার ব্যাপারটা, আমাদের যারা ওখানে আটক ছিলেন তারা সবাই ফিরে আসলেন, তাদেরকে ফিরে আনার ব্যাপার ছিল, এবং উপমহাদেশে একটা ইতিবাচকভাবে আমরা ভবিষ্যতে যাব। আমার তো দুঃখ সেখানেই লাগে যে আমরা যে চিন্তা করেছিলাম যে পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া আমরা সবাই মিলে একটা নতুন পরিবেশ তৈরি করব। কেন 47 থেকে 71 ইন্ডিয়া পাকিস্তানের যে মানে মধ্যে তিনটা যুদ্ধ হলো, যে অস্বাভাবিক অবস্থা, যে আর্মস রেস, এইগুলোর মধ্যে মানে ওখানকার দেশের মানুষও শান্তি পায়নি, পাকিস্তানেও শান্তি পায়নি, বাংলাদেশ তো সবচেয়ে বেশি বঞ্চিত হলো। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে করা হয়েছিল।
কিন্তু এখন যদি কেউ বলে যে না আমরা যে চিন্তা থেকে করেছিলাম সেটা কিছুটা আমি বলবো যে আমরা কিছুটা ভাওতারও শিকার হয়েছি। মানে তখনকার যে পাকিস্তান সরকার ছিল সেটা তো আমার মতে অনেকটা সে যে কথা বলেছে কথা রাখেনি, এটা তো আমার ভাওতা বললেও দরকার নেই। যে কথা দিয়েছে পাবলিকলি দিয়েছে যে আমরা বিচার করব। যখন হামিদুর রহমান কমিশন রিপোর্ট বেরোলো, হামিদুর রহমান কমিশনের মধ্যে আছে যে হ্যাঁ কিছু কিছু এগুলো অপরাধ হয়েছে, আমরা বলেছিলাম হাজার হাজার হয়েছে, তারা শত শত হয়েছে, এই ডিফারেন্সটা। তো শত শত হয়েছে, তো আমি সঙ্গে সঙ্গে বললাম যে হ্যাঁ তো এটা তোমরা কথা দিয়েছিলে যে তোমাদের ইনকোয়ারিগুলো শেষ হলে তোমরা এগুলো করবে, করো। তো সেটা তো না করাতে এটা আমি তখনও বলেছিলাম, পরেও বলেছি এটা না করলে তোমাদের খেসারত দিতে হবে। ভুট্টোর ফাঁসি হলো না, এটাও তো একটা অসাধারণ ব্যাপার, পৃথিবীতে এরকম কোনো দ্বিতীয় নজির নেই। একে তো আমি বলি আল্লাহর বিচার বলে একটা জিনিস আছে, কিন্তু ছাড়াও যে এইরকম কন্ট্রাডিক্টরি কাজ করলে যে জেনারেলকে সে 13 জনের উপরে প্রমোশন দিয়ে এনেছিল সে ওকে ঝুলিয়ে দিল। বিচার এক অর্থে হয়েছে আর কি, মানুষ না করতে পারলে আল্লাহর বিচার হয়েছে। না সে ক্ষমাটা না, এই ব্যাপারে আমি মনে করি একটা রিয়েলি আরও ফুল ডিটেল রিপোর্ট দিয়ে দেওয়া দরকার। কেন 40 বছর পরে এটা নিয়ে বিতর্ক হওয়া উচিত না। সে যেটা দেওয়া হয়েছিল যে রেপ, খুন, এইগুলোর ব্যাপারে কাউকে ক্ষমা দেওয়া হয়নি। ক্ষমা দেওয়া হয়েছিল যে এই যে 30-40 হাজার লোক না আরও বেশি তখন জেলে প্রায় 2 বছর 2.5 বছর আটক ছিল। তো আমাদের বিচার করার যে কোর্টের সংখ্যা এখনও তো কোর্টে কতগুলো কেস ঝুলছে। তো 23,000 কেস যদি তখন করা যেত তো আজ পর্যন্ত সে শেষ হতো না। তো তখন বলা হয়েছে যে ভাই 2 বছর জেলে থেকেছে, যাদের বিরুদ্ধে এখনও সাক্ষী টাক্ষী পাওয়া যাচ্ছে না, তার ব্যাপারে এটা সাধারণ ক্ষমা করে দেওয়া হোক। আর একটা বিশ্বাস করবেন যে এটা আমাদের সমাজের ব্যাপারে কিছুটা জানা দরকার যে এতগুলো লোকের তো আত্মীয় স্বজন সবই থাকে। যে লবিং যেটা হয়েছে এটা অসাধারণ, যে সবাই এখানে এসে বলে এই লোকটা তো ভালো কিন্তু আমাদেরকে তো খাওয়া দিত, আমি মুক্তিযোদ্ধা, আমাদেরকে খাওয়া দিত। আমি তো জানি যে হয়তো এটা বানিয়ে বলছে, তো এটা হয়েছে, অসাধারণভাবে হয়েছে। অনেকে কিন্তু যারা পিস কমিটি ছিলেন তাদের মেয়েকে বিয়ে দিয়েছেন মুক্তিযোদ্ধাকে, তো শ্বশুর হয়ে গেছে, অনেক আছে ইউসি। তো সেই বলি যে আমাদের সমাজে এটা জানা দরকার, এখনও ভবিষ্যতের জন্য জানা দরকার যে অপরাধীরা কিভাবে আইনকে ভোতা করে দেয় নানান কায়দায়। তো এটাও হয়েছিল, কিন্তু মূলত এটা যেটা বলা হয় গড়ে যে সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে, এটা দিস ইজ নট এ ফ্যাক্ট। খুন, হত্যা, ধর্ষণ এইগুলোকে অ্যাকসেপ্ট করে বলা হয়েছে এই অপরাধে যারা অভিযুক্ত তাদের ব্যাপারে এই ক্ষমা প্রযোজ্য হবে না, একদম ক্লিয়ারলি লেখা আছে। তো সেটা করতে চাইলে করা যেত, করা হয়, কিছু করা হচ্ছে। বাট এটা একটা খুব ডিফিকাল্ট চ্যাপ্টার আমাদের ইতিহাসে। আমি নিজে যেহেতু এটা প্রথম দিন থেকে জড়িত ছিলাম, আমি জানি যে আমাদের অন্তত আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না, চেষ্টারও কোনো যত সীমাবদ্ধতার মধ্যে এই আইন করার ব্যাপারে 73 আইন, আমরা আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এখানে এসছে, আমরা রোমে গিয়ে ওখানে আন্তর্জাতিক সবাই যে টপ এক্সপার্টরা ছিল নুরেমবার্গের, এগুলো সবাই ওখানে দেখেছে, এটার উপরে তারা মন্তব্য করেছে, এটাকে দেখে আমরা আইনকে চূড়ান্ত করেছি। এখানে এসে যে মাপযোগ করে জিনিভা কনভেনশনের সঙ্গে কমপ্লাই করার চেষ্টা করেছি, কিন্তু তারপরেও করা গেল না। এই যে অনৈক্যের জন্য আমাদের মধ্যে যে অনৈক্য সৃষ্টি হয়ে এখনও আছে, এই জন্য অনেক কিছু করা যাচ্ছে না, করা যাবে না যদি ঐক্যটা ফিরে না আসে। না, এটা তো ডেভেলপ হয়েছে পরে। একটা হলো যে 71-এ আইন যেখানে ছিল এখন অনেক ডেভেলপ হয়েছে, যে রোম তো 98-এ হয়েছে। তো সেটা মনে রাখতে হবে যে ইউনিভার্সাল জুরিসডিকশন যেটা হয়েছে অনেক পরে সব জায়গায় স্বীকৃতি পেয়েছে।
সে আমাদের তো নিজের এখানে যারা করেছিল ওদেরকে ধরে রাখা করাটাও মানে একটা কঠিন ঝুঁকি আমরা নিয়েছিলাম, কিন্তু বাইরে যাদেরকে এটা তো আমার না, এটা 73 আইনের কথা বলছি। দেখি 73 আইনটা দেখি। Try and punish any individual or group of individuals or organization or any member of armed, defense or auxiliary forces irrespective of nationality. না, এই যে ইন্ডিভিজুয়াল গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল কথা বলছো, পলিটিক্স আর সার্চ তো এখানে নাই। ও হ্যাঁ, আচ্ছা, জেনোসাইড meaning and include any of the committed with intent to destroy in whole or in part a national, ethnic, racial, religious or political group. হ্যাঁ, So political কিন্তু just basic convention 49 December ওইখানে নাই। So এটা হচ্ছে ডেভেলপমেন্ট ছিল, বাংলাদেশ প্রবাবলি সেকেন্ড কান্ট্রি ওয়ার্ল্ডের আপনি ইথিওপিয়া পলিটিক্যাল গ্রুপে ইনক্লুড করেছে। সো এত বড় ডিসিশন নিতে যে আমাদের পার্লামেন্টে কি কোনো পার্লামেন্ট কমিটিতে কি বক্তব্য হয়েছিল? আমার তো মানে সেটা মনে পড়ে না যে কোনো রকম প্রবলেম হয়েছিল। বুঝি এই আইনের তখনকার যে পরিবেশে এটা কোনো বিষয় ছিল না, কোনো কাদেরকে মানে এখানে মনে রাখা হয়েছে, মানে কাউকে যে মানে পলিটিক্যাল কারণে হয়রানি করা হবে এটা তো মানে কোনো প্রয়োজন ছিল না চিন্তা করার, কেন দেশে যে একটা এই ব্যাপার এইগুলো ব্যাপার নিয়ে একটা ঐক্যমত ছিল তখন। না মানে এটা আমি আজকের পটভূমিতে তোমার প্রশ্ন খুবই মানে প্রাসঙ্গিক আজকের পটভূমিতে, কিন্তু এটা জাস্ট তুমি নিজেকে 73-এ নিয়ে যাও, তোমার তো জন্ম হয়নি তখন, তাই না? ইউ জাস্ট ক্যানট ইম্যাজিন যে 73-এ কি ঐক্য ছিল, কি ঐক্যমত ছিল এইসব বিষয়ে। যদি 75-এর আগে আমরা এটা সেরে ফেলতে পারতাম, এটা আজকে মানে আমাদের জন্য খুব এটা দেশের জন্য মঙ্গল হতো আর কি। না, আর অনেকেই ফিরে আসতেন না দেশে। এটা তো সবচেয়ে দুঃখজনক হলো যে শুধু তারা মানে আমরা ফেল তো করলামই, মানে 75 তো আমাদের হাতে ছিল না, কিন্তু যারা ঘটনা ঘটালেন তারা ফিরে আসলেন দেশে। কোন বুদ্ধি দিয়ে? এদেরকে যারা বুদ্ধি দিয়েছে এরা খারাপ বুদ্ধি দিয়েছে। বুঝছি, আমি বলি যে আমেরিকান একটা ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স হয়েছিল না 200 বছর আগে, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আমেরিকানরা, আমরা যেটা করেছি মুক্তিযুদ্ধ তারা করেছে। মুক্তিযুদ্ধে হেরে গেছে যারা, তারা কি করলো? তারা সব ক্যানাডা যে ক্যানাডিয়ান হয়ে গেল, হাজার হাজার লোক যে ক্যানাডিয়ান হয়ে গেল। ফলে ক্যানাডা আছে, আমেরিকা আছে, তারা আমেরিকায় ফিরে এসে তো আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার কেউ চেষ্টা করেনি। এটা যে কত বড় ভুল, যারা মানে পরাজয়কে পরাজয় মেনে নিতে হয়। 71-এ কেউ জয়যুক্ত হয়েছিল, কেউ পরাজিত হয়েছিল, পরাজিতরা মেনে সরে গেলে একটা হতো, ফিরে এসেও মানে মানে আমরা এটাকে ক্ষমা সুন্দর চোখে দেখতে পারতাম। আমি মানে হয়েছে এখন ক্ষমাছে, কেউ যদি এসে চায় যে না এই দেশে তারা শাসন করবে, এটা তো কারই সহ্য করা উচিত নয়। এটা আমি হ্যাঁ, তো সেই তো বললাম 75-এর পরে যেটা শুরু হলো, মানে এটা আমি অবশ্যই রাজনীতি কথা এখানে বলতে চাই না, এটা আরেকটা সেশন করো, আমি এসে বলবো এখানে এই ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি করতে গিয়ে আমি এইগুলোর মধ্যে